বলেন, জোরে বলেন। ফখরুল, আসিফ, সবুজ, হ্যালো, দেখি আসিফ, হৃদয়, হ্যাঁ আসেন আসেন আসেন, হ্যাঁ আছে এখানে আছেন। হৃদয়, আর কে? আর তো কেউ দেখতেছি না, দুজনেই। ও মার্কার লাগবে, মার্কার আর পেন লাগবে। গরম পড়ে গেল। গরম তো বেশি আছে। আজকে পড়বো কি? ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস মানে কি? 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 কথা শোনা যায় না আসিফ ভাই আমার? হ্যাঁ, ম্যাস্টাইটিসের ম্যাস্টাইটিসের মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে উলান প্রদাহ, তাই না? উলান প্রদাহ। বাংলাতে কি? বাংলা মানে হচ্ছে উলান প্রদাহ। আর ইংলিশে ইনফ্লামেশন অফ, ইনফ্লামেশন অফ কি? ইনফ্লামেশন অফ মেমারি গ্ল্যান্ড বা আডার। মেমারি গ্ল্যান্ড, মেমারি মানে কি? স্তন্য, তাই না? স্তন গ্রন্থি। স্তন্যপায়ীদের কি থাকে? স্তন গ্রন্থি থাকে, গ্রন্থি, গ্রন্থি। যে গ্রন্থি কাকে বলে? যেখান থেকে কি সেক্রেশন বের হয়, যেখান থেকে সেক্রেশন বের হয় সেটা হচ্ছে গ্ল্যান্ড। এরকম আমাদের শরীরে কি বহু ধরনের গ্ল্যান্ড আছে, আছে না? ইমিউন গ্ল্যান্ড আছে না, যেগুলো থেকে কি সেক্রেশন রিলিজ হয়। তার মানে দুধ তৈরি করার জন্য কি আছে? মেমারি গ্ল্যান্ড। ম্যামালসের, ম্যামালস মানে কি? স্তন্যপায়ী প্রাণী। ম্যামালস থেকে মেমারি গ্ল্যান্ড, ম্যামালস, ম্যামালস থেকে হচ্ছে কি মেমারি গ্ল্যান্ড। ম্যামালস স্তন্যপায়ী প্রাণী। আর আমরা অ্যানিমেলের ক্ষেত্রে কি বলে থাকি? এই মেমারি গ্ল্যান্ডকে আডার। আমরা অ্যানিমেলের ক্ষেত্রে বলে থাকি আডার। কি বলে থাকি? আডার, আডার, ইউ ডাবল জি ই আর, আডার। আডার মানে হচ্ছে ওলান, ওলান। হ্যাঁ, ওলান বলে থাকে বা আডার বলে থাকে। তাহলে আমাদের একটা ডেইরি, ডেইরি ক্ষেত্রে এটা কি, এই রোগটা সাধারণত কোথায় হয়? ডেইরি কাউ। এবং যে গরুটা সবচেয়ে বেশি দুধ দিয়ে থাকে, মানে অধিক উৎপাদনশীল দুগ্ধ গরু হচ্ছে, দুগ্ধ দানকারী গরু হচ্ছে এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। তাহলে একটা ডেইরি কাউয়ের জন্য সবচেয়ে বড় শত্রু কে? এই উলান প্রদাহ। সবচেয়ে বড় শত্রু এই উলান প্রদাহ রোগ। সবচেয়ে একটা ডেইরি খামারে, খামারে করতে গেলে সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় বাধা কে? এই ম্যাস্টাইটিস বা উলান প্রদাহ রোগ। তাহলে আমরা যদি উলান প্রদাহ সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে উলান যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারেও খামারিদেরকে সাবধান করতে পারবো। আবার রোগ হয়ে গেলে তাৎক্ষণিক যাতে আমরা চিকিৎসা অথবা কোনো ব্যবস্থাপনা নিয়ে রোগটাকে নির্মূল করতে পারি, সেজন্যই কিন্তু আমাদেরকে এই ম্যাস্টাইটিস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং জ্ঞান রাখতে হবে।
তাহলে কি আমরা পারবো? পারবো? পারবো না। তাহলে এই রোগটা হলে কি কি সমস্যা দেখা দেয়? হ্যাঁ, দেখা যায় দুধের পরিমাণ কমে যায়। কি হয়? হ্যাঁ, না, দুধের পরিমাণ কমে যায়। আর কি হয়? দুধ পাতলা দেখা দেয়। দুধ কেমন দেখা যায়? দুধ পাতলা হয়ে যায়। আর কি হয়? দুধের রং পরিবর্তন হয়ে যায়। দুধের রং পরিবর্তন হয়ে যায়। আর কি হয়? অনেক সময় দেখা যায় ক্রনিক স্টেজে কি হয়? রক্ত জমাট বাঁধতে পারে, তাই না? কি দুধ জমাট বাঁধতে পারে, দুধ কি ক্লট হতে পারে, দুধের মধ্যে কি দুধ ছাকা 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 হয়ে যেতে পারে, দুধ ছাকা ছাকা দানা দানা বা জমাট বাঁধা এরকম হতে পারে। আবার রক্ত আসতে পারে, পুঁজ আসতে পারে, তাই না? হ্যাঁ, রক্ত মিশ্রিত দুধ আসতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে কখন আমাদের দেশে কিন্তু কুসংস্কার আছে। কুসংস্কার কি ধরনের কুসংস্কার আছে বলেন তো? আমাদের দেশে কুসংস্কার আছে, মনে করে যে সাপে কামড় দিছে, হ্যাঁ, বা নজর লাগছে, বদ নজর লাগছে, তারপর আরো নানান 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 কাহিনী আছে। এরপরে কি করে তারা? কবিরাজ ডাকে। কবিরাজ ডাকে না? বা মুখ লাগছে, চোখ লাগছে, বাতাস লাগছে, নানান কথা বলে। মানে আমরা বাতাস লাগাটাকে বিজ্ঞানের ভাষায় কি বলি? জীবাণু আক্রান্ত। হ্যাঁ, আমরা বাতাস লাগাটাকে বিজ্ঞানের ভাষায় কি বলি? জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক আছে? আর মানুষ, আর গ্রামের মানুষের মনে কুসংস্কার কি? বাতাস লাগছে মানে কি কুসংস্কার, চোখ লাগছে, নজর লাগছে, তারপর মুখ লাগছে, বলে না এগুলো? হ্যাঁ, নানান কাহিনী, তাই না? তখন দেখা যায় যে সে কি করে? ওঝার কাছে যায়, কবিরাজের কাছে যায়, গিয়ে কি করে? ওই গরুর উলান নষ্ট করে ফেলে। আর একবার যদি ওই উলান নষ্ট হয়ে যায়, তখন ডাক্তার দিয়েও কিন্তু কাজ হবে না। তখন এটা কি করে? মাংসের দরে বা মাংসের চেয়ে কম দামে বিক্রি করতে হয়। হ্যাঁ, বুঝি না আপনার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? রে আজকে কি হলো রে? আজকে মাইক্রোফোনের কি হলো? সাউন্ড বাড়া কমা? সাউন্ড বাড়া কোনটা? একটু শুনতে পান না? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? শোনা যায়? হ্যালো, ভালো শোনা যাচ্ছে? ও, নেটওয়ার্ক মনে সমস্যা দেখা দিচ্ছে। নেটওয়ার্ক দুর্বলই আসলে কয়েকদিন ধরে নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে। বললাম যে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে মানুষের মধ্যে। মনে করে বাতাস লাগছে, নজর লাগছে, চোখ লাগছে, মুখ লাগছে, এই নানান কথা বলে কবিরাজ দ্বারা চিকিৎসা করা। হ্যাঁ, এতে কি হয়? বা অনভিজ্ঞ অনভিজ্ঞ লোক দ্বারা চিকিৎসা করা, যেটাই হোক, করানোর পরে ওই উলান নষ্ট করে ফেলে। পরবর্তীতে ভালো ডাক্তার দেখালো, কিন্তু এই উলান তার পূর্ব অবস্থায় ফিরে আসবে না এবং ভালো প্রোডাকশনও দিবে না। এতে কি হবে? তখন মাংসের চেয়ে কম দামে বিক্রি করে দিতে হয়। এতে কি হয়? খামারির পুরোটাই লস, পুরোটাই লস। আমরা এটা করবো না। আমরা উলান প্রদর্শন সম্পর্কে ভালো জ্ঞান রাখবো এবং খামারিরা যাতে খামারিদেরকে আমরা সচেতন করব এবং ভালো সুচিকিৎসা দেব, যেন তারা এইসব কবিরাজ দ্বারা চিকিৎসা না করে এবং কুসংস্কারে বশবর্তী না হয়। আর যদি আমরা সঠিক সময়ে এই রোগের চিকিৎসা করতে পারি তাহলে কি হবে? তাহলে যদি সঠিক সময়ে মানে উলানের রোগটা প্রাথমিক অবস্থায় দেখা দিচ্ছে, তখন যদি আমরা ভালো অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বা পরামর্শক দ্বারা যদি আমরা পরামর্শ বা চিকিৎসা নিয়ে থাকি, তাহলে কিন্তু গরুটাকে কিন্তু ভালো করা যাবে।
100% ভালো করা যাবে। ঠিক আছে, আমরা শুধুমাত্র অসাবধানতার কারণেই কিন্তু গরুগুলা নষ্ট হয়ে যায় এবং ম্যাস্টাইটিসে, এবং এই ম্যাস্টাইটিস হওয়ার জন্য 257টা জীবাণু আছে এই ম্যাস্টাইটিসকে আক্রান্ত করার জন্য। হ্যাঁ, এবং এই জীবাণুটা কিন্তু গরুর শেডের ভিতরেই থাকে, বাইরে থাকে না। কিন্তু গরুটা যেখানে শয় তার মেইন সোর্স কি? মেইন সোর্স হচ্ছে তার ফ্লোর, যেখানে সে শুয়ে থাকে। যখন সে শুয়ে থাকে তখন তার উলানটা কোথায়? একবারে ফ্লোরকে টাচ করে। কোথায় টাচ করে? একবারে ফ্লোরকে টাচ করে। আর এই ফ্লোরের মধ্যে থাকে হাজার হাজার জীবাণু। তার মধ্যে 257টা জীবাণু হচ্ছে। আমাদের পৃথিবীতে মোট আইডেন্টিফাইড জীবাণু আছে প্রায় 3000। তার মধ্যে রোগ নিরাময়ের করা যায় 2000। রোগ নিরাময় করা যায় 2000, আর 1000 আমাদের নাগালের বাইরে, মানে ট্রিটমেন্টের বাইরে, যেগুলো এখনো ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি। তাহলে এত হাজার হাজার রোগ জীবাণুর ভিতরে 257টা জীবাণু অপেক্ষা করে এই উলানকে এফেক্ট করার জন্য। হ্যাঁ, এই জন্য কি করতে হবে? ওই খামারের শেডের ফ্লোরকে সবসময় কি নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, জীবাণু মুক্ত রাখতে হবে, যাতে গরু ফ্লোরে শোয়ার পরে যাতে ওই উলান ফ্লোরের টাচে আসলে যেন জীবাণু দ্বারা আক্রান্ত না হতে পারে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় সোর্স কি? যে ফ্লোর। সবচেয়ে বড় সোর্স হচ্ছে কি? ফ্লোর। অতএব ফ্লোরটা রাখতে হবে সম্পূর্ণ শুকনো, ড্রাই এবং জীবাণুমুক্ত। সম্পূর্ণ শুকনো, ড্রাই, জীবাণুমুক্ত এবং কমফোর্টেবল। যেমন যদি তাকে ম্যাটে শোয়ানো হয়, তাহলে ওই ম্যাটটা কিন্তু প্রতিদিনই ধুতে হবে, ধুয়ে রোদে শুকাতে হবে, শুকায় ড্রাই করে তারপর কিন্তু তাকে শুইতে দিতে হবে। প্রয়োজনে 2টা রাখতে হবে ম্যাট, একটা গরুর জন্য 2টা রাখতে হবে। একটা শুকানো হবে প্রতিদিন, যেটা শুকানো হলো এটা বিছাবে, আগেরটা ধুয়ে আবার শুকিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রয়োজনে ডাবল রাখতে হবে। দেখা যায় যে একই ম্যাটের ওপর দিনের পর দিন রাখে, ভিজা থাকে, তারপর রোগ জীবাণু আক্রান্ত থাকে, সেটার উপর শুয়ে রাখে। এতে কি হয়? গরু কিন্তু কখনোই ভালো থাকে না, উলানের সমস্যা থাকে, কখনোই নিরাময় হয় না। তাহলে কি করতে হবে? যে তুমি ডুপ্লিকেট রাখো। যেমন আমাদের স্কুলের বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা ডাবল ড্রেস দেই না? কারণ কি, একটা ড্রেস নোংরা হয়ে গেলে যাতে আরেকটা ড্রেস পরে যেতে পারে, এটা ধুয়ে দিবে। এরকম গরুকেও কিন্তু আমার নিজের সম্পদ মনে করতে হবে। গরু তো আমাদের সম্পদ, সেটাকে তো কিন্তু আমার অবশ্যই সম্পদ মনে করে কিন্তু তাকে কি পরিচর্যা এবং সুস্থ জীবন দিতে হবে। তার মধ্যে 257টা জীবাণুর মধ্যে কি ব্যাকটেরিয়া আছে, মাইক্রোপ্লাজমা আছে, ছত্রাক আছে, আর কি আছে? শৈবাল আছে, তাই না? তার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি? স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ফরানি ব্যাকটেরিয়াম, তাই না? এগুলো, এই জীবাণুগুলাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। পাস্তোরেলা, তারপর হ্যাঁ, এইগুলা। আর মাইক্রোপ্লাজমা আছে, মাইক্রোপ্লাজমা ধরনের বিভিন্ন ধরনের মাইক্রোপ্লাজমা আছে, মাইক্রোপ্লাজমা বোভিস, এই ধরনের বিভিন্ন রোগ জীবাণু শিখে নিবেন, তাই না? মেইন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ফরানি ব্যাকটেরিয়াম, পাস্তোরেলা, হ্যাঁ, হেমোফিলাস, এই ধরনের জীবাণুগুলা সবচেয়ে বেশি, বা সিডোমোনাস, এই ধরনের জীবাণুগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাক আছে, অ্যাসপারজিলাস, ক্যান্ডিডাস, এই ধর জীবাণু দ্বারাও কিন্তু আক্রান্ত হবে। শৈবাল আছে, যেমন প্রোটোথিকা ট্রাইফোরা, প্রোটোথিকা জুপসি। এগুলো অনেক কিছু মনে থাকবে না, বাট এইভাবে মনে রাখবেন। ব্যাকটেরিয়া কি বলে, মাইক্রোপ্লাজমা, ছত্রাক, শৈবাল, এগুলো দ্বারা কিন্তু ম্যাস্টাইটিস আক্রান্ত হয়। কিছু কমন ব্যাকটেরিয়ার নাম মনে রাখবেন। আরেকটা সোর্স কি? এই ম্যাস্টাইটিস ছড়ানোর আরেকটা সোর্স কি? ম্যাস্টাইটিস ছড়ানোর আরেকটা সোর্স কি? মেইন সোর্স কি? ফ্লোর তো বললেন, আরেকটা সোর্স কি? মেইন সোর্স হচ্ছে আপনার খামারে একটা গরুর ম্যাস্টাইটিস হয়েছে, একটা বানে। আপনি যদি ওই বানটার যত্ন না নেন, তাহলে আরো 4টা বান কিন্তু অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি? সংস্পর্শ। তাহলে কি হলো? আরেকটা হচ্ছে সোর্স হচ্ছে সংস্পর্শ। একটা হচ্ছে ফ্লোরের সংস্পর্শ, আরেকটা হলো অ্যানিমেল টু অ্যানিমেল সংস্পর্শ। হ্যাঁ, অ্যানিমেল টু অ্যানিমেলের সংস্পর্শও কিন্তু আপনার রোগটা দ্রুত ছড়াবে। আপনার সেটা যদি একটা গরু এফেক্টেড হয়, তাহলে অন্যান্য গরুরাও কিন্তু এফেক্টেড হয়ে যাবে।
অথবা একটা উলান এক উলান যদি এফেক্টেড থাকে বাকি 3টা উলান এফেক্টেড হয়ে যেতে পারে, তাহলে সময় থাকতে কিন্তু চিকিৎসা করাতে হবে। আর যদি আমরা চিকিৎসা না করাই তাহলে কি হবে, আমাদের ইকোনমিক খরচ বেড়ে যাবে। আমাদের ইকোনমিক খরচ বেড়ে যাবে এবং আমাদের দুধ উৎপাদন কতটুকু পার্সেন্ট হ্রাস পাবে, 70%। হ্যাঁ, দুধ উৎপাদন 70% হ্রাস পাবে। আর ইকোনমিক খরচ কত বাড়বে, ইকোনমিক 8% বাড়বে, ইকোনমিক খরচ বাড়বে 8%। তারপরে চলে গেলে গরু ছাঁটাই বেড়ে যাবে 14%। ঠিক আছে, গরু ছাঁটাই দেখা যাচ্ছে আমাদের দেশে প্রতি বছর 70% গরুর দুধ উৎপাদন কমে যায়। এই ম্যাচটাটি সচেতন না হওয়ার কারণে 70% দুধ কি হয়, 70% দুধ প্রোডাকশন কমে যায়। আর কি হয়, ইকোনমিক খরচ হয় 8% বেড়ে যায়, তাই না? ইকোনমিক খরচ 8% বেড়ে যায়। আর প্রতি বছর শেডের থেকে একটা খামার থেকে 14% গরু ছাঁটাই হয়। তাহলে এটা আপনার লস না লাভ? এই জন্যই বলবে যে খামারিরা এসে বলবে কি আমার লাভ হয় না, গরু পেলে লাভ হয় না। লাভ হয় না এই কারণে লাভ হয় না, কারণ কি তার লাভ হওয়ার কথা ছিল দুধ থেকে, তাই না? দুধের প্রোডাকশন কমে যাচ্ছে কত পার্সেন্ট, 70%। ইকোনমিক খরচ বেড়ে যাচ্ছে, তার মানে চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে 8%। আর অনেক গরু কি বাতিল নষ্ট হয়ে যাচ্ছে, উলান বাদ। তাহলে কি করতে হবে, এগুলো সস্তায় কষায়ের কাছে বিক্রি করে, এগুলো ছাঁটাই হচ্ছে কত পার্সেন্ট, 14%। আরো অন্যান্য মানে 1-2% অন্যান্য খরচ বাড়বে, আরো 1-2% কি অন্যান্য কস্টিং বেড়ে যাবে। 1-2% অন্যান্য খরচ কস্টিং বেড়ে যাবে না? এই যে গরুটাকে আনা নেওয়া করা, বাজার পর্যন্ত মানুষের জন্য পৌঁছায় দেয়, যে ট্রান্সপোর্ট খরচ, অমুক খরচ তমুক খরচ, ডাক্তারের কাছে যাও, ডাক্তারের ভিজিট, অমুক তমুক, এগুলো থেকে আপনার আরো 1% খরচ বেড়ে যাবে। তাহলে হিসাব করে দেখেন কত পার্সেন্ট খরচ আপনার, কত পার্সেন্ট আপনার লস। এখানে তো 92%, তাহলে 1% আপনার লস, তাহলে আপনার 100% ইকোনমিক লস। তাহলে আমাদের এই ম্যাচটারি সম্পর্কে আপনাদের ধারণা ঠিক থাকতে হবে না? একটা গরু হ্যাঁ 14% যদি তার বাতিল হয়ে যায় তার লসটা না, তার লাভ উঠবে না তো, লাভ উঠবে? 100 গরুর মধ্যে যদি 14টাই বাদ হয়ে যায়, 14% গরুই বাদ হয়ে যায়। আবার কস্টিং যোগ হইতেছে কত, প্রায় 80%, তাই না? তাহলে তো সবই বাদ, লস লস প্রজেক্ট। হ্যাঁ, কি বললেন? ও, কারণ কি আজকে অবস্থা কেন, নিচে দিছি নাকি দেখা, এখন শোনা যায়? নামাই দেই তাহলে, ইয়াটা নামাই দিই না। দূরত্ব বেশি না, দূরত্ব বেশি না তো, আমি তো কাছেই আছি। আজকে মাইক্রোফোন কাজ করতেছে না কেন, এখন শোনা যায়? শোনা যাচ্ছে এখন? তাহলে এই ম্যাস্টাইটিস, তাহলে এই ম্যাস্টাইটিস হওয়ার জন্য আর কি কি কারণ থাকতে পারে? হ্যাঁ, আঘাত থাকতে পারে, আঘাতের কারণে ম্যাস্টাইটিস হতে পারে। তারপর যেমন বাছুর যদি দুধ খাওয়ার সময় কি দাঁতে কামড় দিতে পারে, তখন কিন্তু ইনজুরি হতে পারে, তাই না?
আর ইনজুরি যেখানে হবে সেখানে কি হয়, অপরচুনিস্টিক ব্যাকটেরিয়াগুলো, সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়াগুলো তখন আক্রান্ত করে ফেলে, তাই না? সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়াগুলো তখন কি করে, ওরা আক্রমণ করে, ইনফেকশন করা যায়, তাই না? তারপরে চলে গিয়ে পড়ে যেতে পারে, পড়ে গিয়ে ঘর্ষণে, তাই না? তারপরে চলে গিয়ে বাটের মুখে ক্ষত থাকলে এগুলো তো হতে পারে। আবার বাচ্চা প্রসবের 2 মাস পর, 2 মাসের ভিতরে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। কারণ কি, বান খোলা থাকে, বানের মুখ ওপেন থাকে, তখন সবচেয়ে বেশি বানের মুখটা ওপেন থাকে। এই জন্য কি হয়, এই জন্য কি আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথম 2 মাস, বাছুর জন্ম নেওয়ার প্রথম 2 মাস। এমনকি বাছুর যখন জন্ম নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুধ দহনের পরে, অথবা হচ্ছে দুধ দহনের পর যদি আপনি মেঝেতে ওকে শুয়ে দেন, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কি, ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ কি, ওই যে তখন কি, ওই যে দুধ দহনের সময় কি বানটা ওপেন হয় না, মুখটা কিন্তু ওপেন থাকে, হ্যাঁ ওপেন থাকে, দুধ খোলা থাকে, ঠিক আছে? এটা আবার চুপসে যেতে কয় ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা। 2 ঘন্টা যদি দুধ দহনের পরে যদি ফ্লোরে শুয়ে পড়ে, তাহলে কিন্তু রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুঝতে পারছেন আপনারা? যদি, তাহলে কি করতে হবে, 2 ঘন্টা দাঁড় করায় রাখতে হবে গরুকে, দুধ দোহানোর পরে 2 ঘন্টা দাঁড় করায় রাখতে হবে। আর বাচ্চা হওয়ার পরে প্রথম 2 মাস প্রপার যত্ন নিতে হবে গরুর, প্রথম 2 মাস কি প্রপার যত্ন নিতে হবে। কারণ তখনও কিন্তু জরায়ু কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না, জরায়ু এবং জরায়ুর মুখ কি ওপেন থাকে না, ওপেন থাকে, এবং কি হয়, দুর্বল থাকে, উইক থাকে, অসুস্থ থাকে, তাই না? জরায়ুটা কি অসুস্থ থাকে, এত বড় একটা ধকল গেছে, জরায়ুটা অসুস্থ থাকে না, তো ওই জরায়ুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কয় মাস সময় লাগে, 2 মাস। যে কারণে ওই সময় কি ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ওই সময় কি জরায়ুর যত্ন বেশি নিব না কম নিব? বেশি নিব, এবং গরুর যত্ন বেশি নিব। তাহলে এই 2টা জিনিস মনে রাখবেন। কোন 2টা জিনিস বলেন? প্রথম 2 মাস বাচ্চা হওয়ার প্রথম 2 মাস গাভীর যত্ন করতে হবে। হ্যাঁ, কারণ কেন? কারণ তার জরায়ু দুর্বল থাকে, হ্যাঁ কাঁচা থাকে, জরায়ু কাঁচা থাকে, হ্যাঁ বেশি থাকে, তখন ইনফ্লেশন হয় না, মানে জরায়ুটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কয় মাস সময় লাগে? 2 মাস সময় লাগে, তাই না? স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত জরায়ুটা কি থাকে, দুর্বল থাকে, কাঁচা থাকে, অসুস্থ থাকে। হ্যাঁ, আরেকটা কি করব, দুধ দহন। 2 ঘন্টার মধ্যে শুতে দেওয়া যাবে না। কারণ কি, দুধ দহনের সময় বান ওপেন থাকে, বানের ছিদ্রটা কি ওপেন থাকে, ঠিক আছে, ওপেন থাকে, যেই কারণে 2 ঘন্টার ভিতরে শুতে দেওয়া যাবে না, 2 ঘন্টা পরে শুতে দিতে হবে। যদি দুধ দহনের পর যদি মেঝেতে শুয়ে থাকে, সমস্ত মেঝের জীবাণু ওই বানের ছিদ্র দিয়ে প্রবেশ করার সুযোগ বেশি পাবে, তাহলে এই সুযোগ দেওয়া যাবে না। এখানে কিন্তু আমরা তো সাধারণ জিনিসগুলো তো সবাই মোটামুটি জানি যে এটা সেটা, কিন্তু মেইন যে প্র্যাকটিক্যাল জিনিস, এই 2টা হলো প্র্যাকটিক্যাল জিনিস, এটা আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। এই 2টা জিনিস, একটা হচ্ছে বাচ্চা প্রসবের পরে 2 মাস, আর এটা হচ্ছে গিয়ে দুধ দহনের 2 ঘন্টা। হ্যাঁ, বাচ্চা প্রসবের 2 মাস আর দুধ দহনের 2 ঘন্টা, এই 2টা মনে রাখতে হবে, এই 2টা সতর্কতা মনে রাখতে হবে। আর পরে কি হলে, যদি কি হয়, গর্ভফুল যদি না পড়ে, রিটেনশন অফ প্লাসেন্টা, এটাকে কি বলে, রিটেনশন অফ প্লাসেন্টা। গর্ভফুল যদি না পড়ে, তাহলে কিন্তু যে রোগ জীবাণু প্রবেশের সম্ভাবনা আর বেড়ে যায়। ওকে, হ্যাঁ। আর যদি ডিস্ট্রোকিয়া হয়, ডিস্ট্রোকিয়া মানে কি, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু বাচ্চা হতে বিভিন্ন ধরনের বাধা প্রাপ্ত হচ্ছে, বাচ্চা বের হয়ে আসতেছে না, প্রসব করতেছে না, হ্যাঁ, এটাকে বলে ডিস্ট্রোকিয়া। হ্যাঁ, বাচ্চা প্রসবের বিঘ্ন ঘটানো ওটা হচ্ছে বা অ্যাবনর্মালিটিস হচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রোকিয়া বা ডিসঅর্ডার, তাই না? বাচ্চা যদি সঠিক সময়ে স্বাভাবিকভাবে বের না হয়, এটা নিয়ে যদি টানাটানি করে, চেষ্টা করে,
চেষ্টা চেষ্টি করে, তাহলে কি হবে? রোগ জীবাণু প্রবেশের সুযোগ পাবে না বেশি? জীবাণু প্রবেশের সুযোগ পাবে বেশি, তখন কিন্তু জীবাণু প্রবেশের সুযোগ পাবে বেশি। যত বেশি সময় নেবে বাচ্চা প্রসবের, তত বেশি রোগ জীবাণু প্রবেশের সুযোগ পাবে। তাহলে কি করতে হবে? বাচ্চা যাতে সঠিক সময়ে হয় আমাদের সেটা অবজারভেশন করে তারপর আমাদের কি বাচ্চা প্রসব করাইতে হবে নাকি? আর না হলে কি হবে? ব্যবস্থাপনা বা চিকিৎসা নিতে হবে যাতে দ্রুত বাচ্চাটা হয়ে যায়। এবং এই গরুটা যদি আগে পূর্বে যদি কি এই উলান প্রদাহ রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে, অথবা তার বংশেও যদি থাকে যে তার মায়ের হয়েছিল, তাহলে কিন্তু সেও কিন্তু জেনেটিক্যালি পেয়ে যেতে পারে এই সমস্যা। ঠিক আছে? যেমন মানুষের ক্ষেত্রে আছে, যদি আপনার পূর্ব জন্মে আপনার ফ্যামিলির মানুষজন, হ্যাঁ, দাদা প্রদাদা, হ্যাঁ, এরা যদি টেনশনে থাকতো, মানে সারাক্ষণ টেনশনে থাকতো, এই টেনশনের রূপ আপনি এই জন্মে আসে আপনার দেখা যায় যে ধন সম্পদ সবকিছু কোনো কিছুর অভাব না, কিন্তু আপনাকে টেনশন ছাড়ে না। তার মানে কি জেনেটিক্যালি আপনি টেনশন পেয়ে আসছেন। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, কারণ পূর্ব জন্মে আপনার বংশের লোকজন টেনশনে থাকতো, নানান টেনশনে থাকতো, যে টেনশনটা আপনার জিনের ভিতরে চলে আসছে। আপনার এই জন্মে আপনার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ভিতরে যে একটা স্ট্রেস টেনশন এটা যায় নাই, একটা ডিপ্রেশন এটা যায় না। ঠিক আছে? তার মানে কি আপনি জেনেটিক্যালি এটা পেয়ে গেছেন। ঠিক আছে? এরকমই গরুর যদি তার বংশক্রমে তার মা প্রমা এরা যদি পেয়ে যায়, হ্যাঁ, থাকে, তাহলে দেখা যায় যে জেনেটিক্যালিও এটা পেয়ে যায় এই সমস্যা। তারপর দীর্ঘদিন গাভীকে অনেক জায়গায় কি ঘাস পাওয়া যায় না, ঘাস পাওয়া যায়, সব জায়গায় কিন্তু ঘাস পাওয়া যায় না। হ্যাঁ, দীর্ঘদিন যদি ঘাসও না খায় তাও কিন্তু মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য কিন্তু কি আমাদের ঘাসের বিকল্প ব্যবস্থা করতে হবে। যে এলাকায় ঘাস পাওয়া যায় না তারা কি করবে? যে এলাকায় ঘাস পাওয়া যায় না তারা কি করবে? হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ করতে হবে। হাইড্রোপনিক অথবা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক হচ্ছে বাতাসে বাতাসে ঘাস চাষ করা, আর এটা হচ্ছে হাইড্রোফোনিক পানিতে ঘাস চাষ করা। বুঝতে পারছেন? একটা হলো বাতাসে ঘাস চাষ, আর এটা পানিতে ঘাস চাষ। দুভাবে ঘাস চাষ করা যায়। বুঝতে পারছেন? বাতাসে কোনটা? যেটা আপনি ট্রের মধ্যে বিচিগুলো ছেড়ে দিবেন, যেমন ভুট্টা, ছোলা, গম, এগুলো আগে ভিজাবেন। এটা সেটা ঘাস চাষের উপায় কি? হাইড্রোপনিক ঘাস চাষের উপায় কি? কি জানি সবুজ করছে। কাউসার কি আপনি আছেন? কাউসার ভাই, হ্যালো? না আসে নাই তো, 3-4 জন করছে। কাউসার ভাই আপনি কি আছেন? ও হৃদয় আছে। হৃদয় কাউসার নাকি শুধু কাউসার? হৃদয় আছে। ও কাউসার রেসপন্স করছে না, ফোন দেন। তাহলে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ কিভাবে? প্রথমে কি করবেন? এই ভুট্টার দানাটাকে পানিতে ভিজাবেন, তাই না? পানিতে ভিজাবেন কয় ঘন্টা? 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা পানিতে ভিজাবেন। ভিজানোর পরে কি করবেন? পরে একটা ভিজা বস্তা নেবেন, এটাকে ছাঁকবেন চালনি দিয়ে, চালনি দিয়ে পানি ছাঁকবেন। ঠিক আছে? এটা কি চালনি? এটার মধ্যে কি দানা? এটা কি ছাঁকনি? কি করবেন? ছাঁকবেন পানিটা। পানিটা ছাকার পরে কি হবে? একটা ভিজা বস্তা নেবেন, বস্তা, ভিজা বস্তা, ভিজা বস্তা, ভিজা বস্তার মধ্যে মুখ টাইট করে ওই দানাটা রেখে দিবেন। কয়দিন? 3 দিন। এই যে এটা মুখ মুখ বাইরে দিচ্ছেন, ঠিক আছে? এবং অন্ধকার এবং শুকনো জায়গায় রাখতে হবে, অন্ধকার অন্ধকার জায়গায় রাখতে হবে। ঠিক আছে? চাইলে প্রতিদিন একটু করে স্প্রেও করতে পারেন, উপরে বস্তার উপরে স্প্রে করতে পারেন, মানে চটের উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, চটের উপরে স্প্রে করতে পারেন। তাহলে কি হবে? গ্যাস গজাবে, তাই না? গ্যাস গজাবে না? ওই অঙ্কুরিত হবে। ওই অঙ্কুরিত হওয়ার পরে কি করবেন? অঙ্কুরিত হওয়ার পরে ট্রে নেবেন, ট্রে
ওই অঙ্কুরিত দানাগুলা কি করবেন, ট্রের মধ্যে নিবেন, তাই না? এই দানাগুলা কি ট্রের মধ্যে নিবেন, নিয়ে প্রতিদিন কি স্প্রে করবেন, প্রতিদিন স্প্রে করবেন। যখন এরা কি 10 থেকে 1 ফুট উচ্চতা, তাই না, 10 থেকে 12 ইঞ্চি হবে, তখন এটাকে খাওয়াবেন। এটা কয়দিন হবে? 7 থেকে 10 দিনের ভিতরে, 7 থেকে 10 দিনের মধ্যে এই ঘাস খাওয়ার উপযুক্ত হবে। ঠিক আছে, প্রসেস শিখে বলছেন। আরেকটা কি করা যায়, আরেকটা হলো পানিতে, এই যে ট্রেটা দেখতেছেন না, আপনার স্প্রে করা লাগবে না, এটা তো বাতাসে করলেন, আর এটা তো স্প্রে করা লাগবে না। এখানে এটা নিচে আরেকটা ট্রে থাকবে, এই ট্রের মধ্যে কি পানি থাকবে, আর এই ট্রেটার মধ্যে ছিদ্র থাকবে। যখন অঙ্কুরিত হবে শিকড় এলে পানিতে চলে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই পানি নিয়ে বড় হবে, এখানে আপনার আর স্প্রে করা লাগবে না। একটা হলো হাইড্রোফোনিক আর একটা হলো হাইড্রোফোবিক। ফোবিক, হ্যাঁ হ্যাঁ, এটা হলো হাইড্রোফোবিক আর এটা হলো হাইড্রোফোনিক, যেটা পানিতে। ঠিক আছে, এই দুই ভাবে আপনারা ঘাস চাষ করতে পারবেন। অনেক এলাকায় ঘাস নাই, তাহলে কি আপনি ঘাস খাওয়া বন্ধ করে দিবেন? ঘাস খাওয়া বন্ধ, গরুর খাবারই তো ঘাস। যদি ঘাস বাদ দিয়ে আপনি শুধু দানাদার খাবার খাওয়ান, খড় খাওয়ান, তাহলে কি ওই ওই গরু কখনো ভালো প্রোডাক্টিভ হবে? কখনোই ভালো প্রোডাক্টিভ হবে না, এবং কখনোই রোগমুক্ত থাকবে না। এই জন্য আমাকে বিকল্প ঘাস চাষের চিন্তা করতে হবে। আমাদের এমন এক সময় আসতেছে, আমরা আমাদের নিজেদের খাদ্য ফলানোর জন্য ঘাস জমি পাবো না, তাহলে আমাদের কি কি খাওয়া বন্ধ থাকবে? না, আমরা এরকম আবদ্ধ ঘরে এইভাবেই আমরা কি করব, আর্টিফিশিয়াল লাইট, হ্যাঁ, আর্টিফিশিয়াল কি, আর্টিফিশিয়াল লাইট দিব, হ্যাঁ, সোডিয়াম লাইট যেটা বলে, বা নিয়ন লাইট, তাই না, যেটাতে কি হয়, তাপ হয়, তাপ তৈরি হয়। এই লাইটে কিন্তু তাপ হয় না, এই লাইটে তাপ হয়, তাপ হয় না। আর এটা কি আছে, নিয়ন লাইট, যেটা এটাতে কি তাপ হয়, সোডিয়াম লাইট, এগুলোতে কিন্তু তাপ তৈরি হয়। ওই সব লাইট ঘরে ফিট করে এই যে এইভাবে হাইড্রোফোনিক এবং হাইড্রোফোবিক পদ্ধতিতে আপনি খাদ্য উৎপাদন করতে পারবেন। থেমে থাকবে না কিছুই, রিজিক কিন্তু থেমে থাকবে না, রিজিক উপর থেকে ঠিক করে দেওয়া আছে, অতএব আপনি কোনো না কোনো ভাবে খাদ্য উৎপাদন করে জীবন বাঁচাতে পারবেন। তাহলে কি করতে হবে, আমাদের ঘাস অবশ্যই খাওয়াতে হবে, তাই না? আবার অনেক সময় দেখা যায় যে গরুর যদি দুধের চাপ বেশি থাকে, মানে খাবার প্রচুর পরিমাণে খাওয়ায়, অধিক পুষ্টি খাবার বেশি খাওয়ালেও খারাপ, বেশি খাওয়ালে খারাপ না, তখন দেখা যায় যে দুধের চাপও বেশি থাকে। আবার আরেকটা খারাপ, সেটা হচ্ছে গিয়ে কোন বয়সে কোন ধরনের খাবার দিবেন। গরুর কয়টা পিরিয়ড, একটা হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ড, একটা গরুর কয়টা পিরিয়ড থাকে, ল্যাকটেটিং, ল্যাকটেটিং মানে কি, দুগ্ধকাল, আর এটা কি নন ল্যাকটেটিং, তাই না, আর এটা কি নন ল্যাকটেটিং মানে ড্রাই পিরিয়ড। ড্রাই পিরিয়ড মানে কি, দুধ শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, দুধ উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, হ্যাঁ, অথবা শুকায় যায়, অথবা আরেকটা কি প্রেগনেন্ট, আরেকটা কি প্রেগনেন্ট অবস্থায়। এদের সবারই কি খাদ্য ব্যবস্থা সমান হবে, একরকম হবে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন হবে। যদি খাদ্য ব্যবস্থাপনা সঠিক না হয়, আপনি দিলেন কিরে প্রেগনেন্ট অবস্থায় প্রচুর পরিমাণে খাবার, দানাদার খাবার, তাহলে কি হবে, তার চাপ পড়বে না বেশি, আগেই দুধ চলে আসবে না বেশি, হ্যাঁ, কোলানে চাপ পড়বে না, ওই গরু কি ম্যাস্টাইটিস হবে কি হবে না, 100, হ্যাঁ 90%, 100%। তাহলে কি করতে হবে আমাকে, এদের কিন্তু ফুড ফিড ম্যানেজমেন্ট সঠিক হইতে হবে, ফিড ম্যানেজমেন্ট সঠিক হইতে হবে না। এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে
সমপরিমাণ ঘাস, সমপরিমাণ খড় দিতে হবে। এই পরিমাণ কি সমপরিমাণ ঘাস এবং সমপরিমাণ খড় দিতে হবে। আর দানাদার খাবার দিতে হবে কম। দানাদার খাবার দিতে হবে, হ্যাঁ, দানাদার খাবার দিতে হবে 1%। শস্য গ্রাম থেকে 1 কেজি এই হারে দানাদার খাবার দিতে হবে। মানে দানাদার খাবারের পরিমাণ কমে যাবে। যখন একটা গরু প্রেগনেন্ট থাকবে তখন তাকে দানাদার খাবার কম দিতে হবে, নাহলে কি হবে, দুধের প্রেশার বেড়ে যাবে, সম্ভাবনা বেশি থাকে। আর ঘাস আর খড় দিতে হবে সমান সমান। আর যখন ল্যাকটেটিং কাউ হয়, দুধ উৎপাদন, তখন কিন্তু তার কিন্তু ঘাস বেড়ে যাবে, খড় কমে যাবে, ঘাস বাড়বে, তাই না? খড় কমবে। আর চলে গিয়ে দানাদার খাবার তার প্রোডাকশন অনুযায়ী বাড়বে। হ্যাঁ, দুধের প্রোডাকশন অনুযায়ী বাড়বে। কিরকম? মনে রাখেন একটা গরু 10 কেজি দুধ দেয়, পরের দিন দেখলেন গরু দিতেছে 13 কেজি দুধ দিচ্ছে কত? তার বাড়লো কয় কেজি? 3 কেজি। তাহলে প্রতি 3 কেজির জন্য 1 কেজি হারে দুধ, 1 কেজি হারে কি দানাদার খাবার বাড়বে, 1 কেজি হারে দানাদার বাড়বে। পরের সপ্তাহে গিয়ে দেখলেন দুধের উৎপাদন বেড়ে গেছে 16 কেজি, তাহলে আরো 1 কেজি বাড়বে। এখন যদি আপনি এইখানে কম দিলেন, প্রেগনেন্ট অবস্থায় বেশি দিলেন, লাভ হবে? ক্ষতি হবে। তাহলে আপনাকে অবশ্যই প্রোডাকশন এবং গরুর স্টেজ অনুযায়ী আপনার খাবার ফর্মুলা করতে হবে। আর নন ল্যাকটেটিং কায়ে কি করবেন? ড্রাই পিরিয়ড, ড্রাই কায়ে কি করবেন? ড্রাই কায়ে কি করবেন? ড্রাই কায়ে দানাদার খাবার, এটা হলো যে নরমাল ব্যালেন্স, তাই না? নরমাল ব্যালেন্স ডায়েট দিবেন। ড্রাই কায়ে দিবেন নরমাল ব্যালেন্স ডায়েট। এখানে আপনার বেশি দেওয়ার কোনো গণ নাই। কিরকম ব্যালেন্স ডায়েট? নরমাল ব্যালেন্স ডায়েট কি? বডি ওয়েটের 1 থেকে 1%, এটা কি দানাদার খাবার। আর হলো গিয়ে খড় হচ্ছে 2 থেকে 3%, আর ঘাস হচ্ছে 5 থেকে 7%। বডি ওয়েটের মনে থাকবে? হ্যাঁ, 5% ধরলেন, 1%, 3% আর 5%, এটা হচ্ছে নরমাল রেঞ্জ। এখানে যদি আপনি বেশি দেন তাহলে হবে না। তাহলে আপনার যখন যে স্টেজ, তাহলে আমরা 3 ধরনের স্টেজ পাইলাম। একটা গরুর, গাভীন গরুর, গাই গরুর 3টা স্টেজ। একটা হচ্ছে ল্যাকটেটিং, আর এটা নন ল্যাকটেটিং, আর এটা হচ্ছে প্রেগনেন্ট, মানে বাচ্চা পেটে। প্রেগনেন্ট মানে কি? বাচ্চা পেটে, গর্ভ অবস্থা। আর হলো বাচ্চা প্রসবের পরে কি ল্যাকটেটিং। আর দুধ ছাড়াই দিলে নন ল্যাকটেটিং কাউ, মানে ড্রাই কাউ, ড্রাই পিরিয়ড। ঠিক আছে? এই ম্যাস্টাটিসটা কিন্তু 6 স্টেজে প্রকাশ পায়। ম্যাস্টাটিসটা কয় স্টেজে প্রকাশ পায়? 6 স্টেজে। একটা হচ্ছে কি পার একুইট, আরেকটা কি একুইট, আরেকটা কি সাব একুইট। আর এর আগে কিন্তু আমরা পড়াইছি কোনটার মানে কি, একুইট মানে কি, পার একুইট মানে কি, সাব একুইট মানে কি, ক্রনিক মানে কি। আরো 2টা স্টেজ হয়। একটা হচ্ছে গ্যাংগ্রিনাস, মানে গ্যাংগ্রিনাস হয়ে যায়, মানে উলান পচারু। আরেকটা হয় সাব ক্লিনিক্যাল। ঠিক আছে? কি বুঝলেন? একুইট, পার একুইট মানে কি? হ্যাঁ, পার একুইট মানে চলে গিয়ে আপনি বুঝার আগেই উলান শেষ। উলান শেষ, হ্যাঁ, উলান নষ্ট হয়ে গেছে, আপনি বুঝলেন না, টের পান না।
ঠিক আছে, মানে খালি জ্বর আসতো, গরু লাথি মারতো, ঠিক আছে, কিন্তু আপনি চিকিৎসা দেওয়ার আগেই উলান শেষ, পার একুট। ঠিক আছে, এটা হলো 1 থেকে 3 ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটবে, 1 থেকে 3 দিনের ভিতরে। ঠিক আছে, আর একুট মানে কি, একুট হচ্ছে 3 থেকে 7 দিনের ভিতরে এই ঘটনা ঘটবে। একুট, একুটটা আপনি ধরতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, 3 থেকে 7 দিনের ভিতরে একুটটা আপনি ধরতে পারেন। আর 7 থেকে 14 দিনের ভিতরে কি সাব একুট, একুট, একুটের পরবর্তী স্টেজ, এটা তো ধরতেই পারবেন। আর হলে 15 দিনের উপরে হলে ক্রনিক, 15 দিনের উপরে ক্রনিক। আর সাব ক্লিনিক্যাল হচ্ছে, ক্লিনিকে ক্লিনিকে ক্লিনিক, সাব ক্লিনিক্যাল মানে কি, সাব মানে তো নিচে, মানে ক্লিনিক্যালি যে রোগটা ধরা পড়ে সেটা। ঠিক আছে, ক্লিনিক্যালি যে রোগটা এক্সামিন করার পরে ধরা পড়ে সেই কন্ডিশন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি গ্যাংগ্রিনাস, গ্যাংগ্রিনাস মানে কি, এখানে উলান পচা রোগ, গ্যাংগ্রিনাস মানে উলান পচে যাবে, পরে গ্যাংগ্রিনাস উলান পচে যাবে। সাব ক্লিনিক্যাল, সাব ক্লিনিক্যাল মানে হচ্ছে হলো কি বলেন তো, সুপ্ত অবস্থা, এটা ডাক্তার ছাড়া ধরতে পারবে না, এটা কি এক্সামিন ছাড়া, ডাক্তার ছাড়া ধরতে পারবে না। সুপ্ত অবস্থা মনে করেন একটা ম্যাস্টাইটিস মানে জীবাণু ঢুকছে, একটা প্রকাশ পাইতে কত, ধরেন 7 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। এখন ডাক্তারের কাছে নিয়ে আসছেন গরু, আমার গরু তো দুধ দেয় না ঠিক মতো, এই করে না, ক্লিনিক্যালি নিয়ে আসছেন, তাহলে ডাক্তার কি করবে, ডাক্তার কি করবে, ওই দুধটা নিয়ে টেস্ট করবে, ডাক্তার কি করবে, ওই দুধটা নিয়ে টেস্ট করবে, টেস্ট করে ধরা পড়লো যে তার ম্যাস্টাইটিস জীবাণু আছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ বসেন। টেস্ট করলে ধরা পড়লো কি ম্যাস্টাইটিসের জীবাণু আছে, কি আছে, ম্যাস্টাইটিসের জীবাণু আছে, তাহলে গেল দিস ইজ দ্য সাব ক্লিনিক্যাল, মানে সুপ্ত অবস্থায় আপনি ধরতে পারেন না, কিন্তু ক্লিনিক্যালি টেস্ট করে আপনি ধরতে পারছেন। হ্যাঁ, তার মানে কি ক্লিনিক্যালি টেস্ট করে আপনি ধরতে পারছেন, তাহলে এটা কি হলো সাব ক্লিনিক্যাল, মানে আপনার জানার বাইরে, তাই না, তার মানে কি আপনার জানার বাইরে, কিন্তু ক্লিনিক্যালে আপনি টেস্ট করে, মানে ক্লিনিক্যালে আন্ডার টেস্টের আপনি ধরা পড়ছেন। ঠিক আছে, ক্লিনিক্যালি আন্ডার টেস্টে ধরা পড়েছে, তাহলে সেটা গেল সাব ক্লিনিক্যাল টেস্ট, মানে কি সুপ্ত অবস্থা, রোগটা এখনো প্রকাশ পায় না কিন্তু সুপ্ত আছে, কিন্তু খামারে কমপ্লেন দিচ্ছে যে গরু দুধ ঠিক মতো আসে না, গরু লাথি মারে, তাই না, তখন আপনি দুধটা নিয়ে কি করবেন, টেস্ট করবেন, টেস্ট করলে কি হবে, হ্যাঁ হ্যাঁ, টেস্ট করলে কি হবে, ধরা পড়বে, কি ধরা পড়বে, যে রোগ জীবাণু আছে, উলানের দুধের প্রবলেম আছে। এটা হচ্ছে সাব ক্লিনিক্যাল, আপনার হলো এটা সুপ্ত অবস্থায় আছে। তাহলে তাহলে যে ক্রনিক স্টেজে কিন্তু অনেক সময় কিন্তু গরুর কিন্তু জ্বর নাও থাকতে পারে। হ্যাঁ, এখানে দুইটা কন্ডিশন হয়, ম্যাস্টাইটিসের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে হট আর একটা হচ্ছে কোল্ড। হট হয় কখন, কোল্ড হয় কখন, একুট স্টেজে হট থাকে আর ক্রনিক স্টেজে কোল্ড, কোল্ড কন্ডিশন। যখন রোগটা কি 7 দিনের ভিতরে প্রকাশ পায়, তখন উলান টাচ করে দেখবেন উলান গরম হয়ে গেছে, হ্যাঁ ব্যথা হয়ে গেছে, তাই না, হ্যাঁ ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে, হ্যাঁ উলান ফুলে ব্যথা হয়ে গেছে, উলান টাচ করলে গরম অনুভূত হয়, গরু লাথি মারে, দিস ইজ দ্য কি অ্যাকুট কন্ডিশন, এবং সেই কন্ডিশনটা কি থাকে হট। তাহলে এখানে আপনার থেরাপি কি, কি থেরাপি দিবেন, কোল্ড থেরাপি, গুড। যখন একুট স্টেজে থাকে তখন থাকে হট,
চাপ দিলে যেটা প্রকাশ পাবে। হ্যাঁ, উলান ফুলে যাবে, ব্যথা হবে, তখন থাকবে কি হট। তাহলে সেখানে আপনার থেরাপি কি কোল্ড থেরাপি। তখন আপনি দিবেন বরফ শেক। হ্যাঁ, কোল্ড থেরাপি, বরফ শেক অথবা ঠান্ডা পানির ফ্লো। পাইপ দিয়ে বরফ ঠান্ডা পানির ফ্লো দিবেন। হ্যাঁ, দিবেন। আর কি করবেন? দুধ পাঠাবেন বেশি বেশি করে দিনে। হ্যাঁ, 4 থেকে 6 বার দুধ পাঠাতে হবে। কতবার দুধ দহন করতে হবে? কতবার? 4 থেকে 6 বার। 4 থেকে 6 বার। আর কি করতে হবে? ন্যাপথলিন, সরিষার তেল দিয়ে উলানটা মেসেজ করতে হবে। আছাড়া বাজারে বিভিন্ন ধরনের মলম পাওয়া যায়, হ্যাঁ, পেনকিলার অথবা মেসেজ মলম পাওয়া যায়। এগুলো তো আপনারা মেসেজ করতে পারবেন। হ্যাঁ, মেসেজ করার পরে শেক দিবেন। মেসেজ করার পরে শেক দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। মেসেজ করার পরে শেক দিলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। ডেক্সামিথাসন অয়েন্টমেন্ট পাওয়া যায় কিছু। হ্যাঁ, ডেক্সামিথাসন কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায় যেগুলোতে কি আপনার ব্যথা কমায়, আবার মেসেজ জন্য খুব ভালো। উলানটাকে যতবার মেসেজ করবেন, যতবার মেসেজ করবেন ততবার দোহাবেন। যতবার মেসেজ করবেন ততবার দুধ দহন করবেন। কতবার? 4 থেকে 6 বার। 4 থেকে 6 বার মেসেজ করবেন এবং দুধ দহন করবেন। যদি প্রাকৃতিক ভাবে করতে চান তাহলে কি দিয়ে করবেন? ন্যাপথলিন আর সরিষার তেল মিক্সচার বানাবেন। ন্যাপথলিন আর সরিষার তেল, হ্যাঁ, ন্যাপথলিন গুঁড়া পাউডার আর সরিষার তেল মিক্সচার করে উলানের মধ্যে মেসেজ করবেন। তার আগে কি করবেন? ভালো করে নিজের হাত ধুবেন জীবাণুনাশক দ্বারা। ভালো করে নিজের হাত ধুবেন জীবাণুনাশক দ্বারা। পটাশ হতে পারে, তুত হতে পারে, কপার সালফেট, আর কি হতে পারে জীবাণুনাশক? প্রোবোডিন, বায়োডিন, হেক্সোসিল। হ্যাঁ, এগুলো দ্বারাও কিন্তু আপনারা হাত ধুতে পারেন। কুসুম গরম পানিতে কি দিবেন? ওই লিকুইড সলিউশনটা নিবেন, নিয়ে ওটা দিয়ে হাত ধুবেন। উলানও ধুয়ে দিবেন, ধুয়ে ভালো করে মুছবেন। মোছার পরে কি করবেন? ভালো করে ধুতে হবে। যতবার মেসেজ করবেন ততবারই কিন্তু এই কাজ করতে হবে। হ্যাঁ, ততবারই কিন্তু এই কাজ করতে হবে। ভালো করে নিজের হাত ধুতে হবে। তারপর ভালো করে উলান ধুতে হবে জীবাণুনাশক দ্বারা। ধোয়ার পরে ভালো করে শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে ওটাকে মুছতে হবে। মুছার পরে ওই ন্যাপথলিন এবং সরিষার তেল মেখে ভালো করে মিক্সচার তৈরি করে ওটাকে মেসেজ করতে হবে। অথবা বাজারে ডেক্সামিথাসন অয়েন্টমেন্ট আছে কিছু, হ্যাঁ, মলম, মালিশ করার মলম অথবা জেল, ডাইক্লোফেনাক জেলও পাওয়া যায়। হ্যাঁ, অথবা মোভ, তারপর হচ্ছে কি আইসিকুল ম্যাক্স পাওয়া যায়, ব্যথানাশক। হ্যাঁ, শুধুমাত্র বান ছাড়া, বান ছাড়া, বান ছাড়া শুধুমাত্র ওলানের মাংস যে পিণ্ডটা, হ্যাঁ, উলানের যে মাংস পিণ্ডটা ওইখানে মেসেজ করবে, নট বান। তাহলে তো বান জ্বলে যাবে। বান কি করবে? জ্বলে যাবে, জ্বলবে, বান জ্বলবে। তাহলে কি করতে হবে? শুধুমাত্র মাংস পিণ্ডটা মেসেজ করবেন। কতবার? 4 থেকে 6 বার। আর ততবারই কি দুধ দহন করবেন। দুধ দহন করবেন। দহন করার আগে কি করবেন? বানগুলো ধুয়ে নেবেন। বানগুলো ধুয়ে নিতে হবে। দুধ দহনের আগে কি করতে হবে? বান ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু জ্বলবে। প্রয়োজনে উলানটা মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে এটা ভিজা কাপড় দিয়ে কি গরম পানি সিক্ত, জীবাণুনাশক সিক্ত গরম পানি দিয়ে গামছাটা ভিজাবেন। ভিজানোর পরে ওই উলানটা মুছে দিবেন। তাহলে গামছাটা কি গরম হয়ে যাবে না? হ্যাঁ, উলানটা মুছে দিলে কিন্তু পুরো আরাম পাবে। হ্যাঁ, আরাম পাবে। এরপর আপনি কি করবেন? শেক দিবেন, গরম শেক। হ্যাঁ, এরকম গামছা দিয়ে বারবার গরম শেক দিতে পারেন। পরা পানিতে গামছাটা ভিজিয়ে দিলেন, ভিজানোর পরে আবার উঠাইয়া ওই উলানটা শেক দিলেন। তাহলে গামছাটা কিন্তু গরম থাকলো না, ওই গরমটা কিন্তু উলান পেয়ে যাবে। অথবা গরম পানি সহ্য করতে পারে এরকম গরম পানি শেক দিবেন মেসেজ করার পরে, কিন্তু আগে না, কিন্তু মেসেজ করার পরে। তাহলে কাজটা তাড়াতাড়ি করবে, দ্রুত করবে। তারপর পরিষ্কার করার পরে তারপর আপনি দুধ দহন করেন। এতে কি হবে? লাইন কিন্তু ক্লিয়ার হয়ে গেল, বানের লাইন কিন্তু ক্লিয়ার হবে এবং কখনোই বান বন্ধ হবে না, আটকাবে না। ঠিক আছে? আপনার প্রাথমিক আপনি যত অ্যান্টিবায়োটিক দেন, যদি আপনি ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট না করেন তাহলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না।
আগে ম্যানেজমেন্টাল ট্রিটমেন্ট, আগে কি ম্যানেজমেন্টাল ট্রিটমেন্ট যদি ভালো হয় তাহলে দ্রুত আপনার ট্রিটমেন্ট কাজ করবে, বলবে যে ভালো ডাক্তার, বলবে যে খুব ভালো ডাক্তার, খুব ভালো, ঠিক আছে। আর নাহলে কিন্তু ডাক্তার ভালো না, আপনি ইঞ্জেকশন মারা ফুসফুস করে গেলে কেন 3 দিন পরে বলবে কি চিকিৎসা দিয়ে গেছে, ভালো হয় না, চিকিৎসা ঠিকই আছে কিন্তু ম্যানেজমেন্ট ছিল না। হ্যাঁ, ম্যানেজমেন্ট ইরর ছিল, ম্যানেজমেন্ট ভুল ছিল। প্রয়োজনে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, প্রয়োজনে কি করতে হবে, দাঁড়িয়ে থেকে কাজ করে তারপর ট্রিটমেন্ট দিয়ে তারপর বাড়িতে আসতে হবে। এগুলো কাজ শেষ করতে হবে, এগুলো কিন্তু জরুরি কথা বললাম। এখন আমাদের হট থেরাপি শেষ, এরপর আমাদের কোল্ড থেরাপি। না, বন্ধ করে দেন হট থেরাপি, ফ্যান বন্ধ করলে একটু সাউন্ডটা ভালো শোনা যায়। আর এটা হচ্ছে কোল্ড থেরাপি, এসি লাগাই ফেলবেন, কোল্ড থেরাপি। কোল্ড থেরাপি, হ্যাঁ। এরপর হচ্ছে কি কোল্ড থেরাপি, কখন কখন দিব আমরা কোল্ড থেরাপি? ও না, এখন আমরা হট থেরাপি দিলাম, তাই না? আমরা আগে দিছি কোল্ড থেরাপি, সরি, হ্যাঁ, এখন আমরা আগে দিছি কোল্ড থেরাপি, না আগে দিছি আমরা হট থেরাপি। গুরু আগে কি দিয়েছি? কোল্ড থেরাপি দিছি, ইয়েস। এরপরে আমরা বলছি তাহলে ভুল, ওইখানে ভুল বলছি, তাহলে আমরা ওইখানে গরম পানি শেক দিতে বললাম না, ওইখানে দিতে হবে কি ঠান্ডা পানি, বরফ পানির শেক দিতে হবে। তার মানে কি আপনি যেখান থেকে পানিটা নিচ্ছেন ওই বালতিতে বরফ ঢেলে দেন, তাহলে কি হবে? তারপর একটা পাইপ দিয়ে দেন শেক, ওই ড্রামের মধ্যে বরফ দিয়ে দিলেন, ওই ট্যাপ দিয়ে যে পানিটা আসলো ওই পানিটা কিন্তু বরফ থাকবে, তাই না? ঠান্ডা থাকবে না, ওই পানিটা শেক দিলাম। তাহলে আমরা ভুল বলেছি, ঠিক আছে। ওখানে আমরা দিব একুট কেজে, যখন উলান গরম থাকবে তখন আমরা দিব কোল্ড থেরাপি, ওই মেসেজের পরে, মেসেজের পরে। আর এখন আমাদের হচ্ছে বলে গিয়ে যদি উলান 15 দিনের উপরে চলে যায়, 1 মাসের উপরে চলে গেছে, তাহলে স্টেজ কি হলো? ক্রনিক স্টেজ হলো। কোথায়? ক্রনিক স্টেজ। ক্রনিক স্টেজে উলান কি হয়? কোল্ড হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়। উলান কি আগে কি থাকে? উলান নরম থাকে। যখন উলান গরম থাকে তখন কি থাকে? উলান নরম থাকে একুট স্টেজে। এরপরে কি হবে? উলান শক্ত হয়ে যাবে। যত ক্রনিক স্টেজ হবে, যত দিন যাবে তত উলান কি ঠান্ডা হয়ে আসতে থাকবে আর শক্ত হয়ে আসতে থাকবে। যত উলান ঠান্ডা হতে থাকবে আর শক্ত হতে থাকবে। হ্যাঁ, এটা হলো ক্রনিক স্টেজের বৈশিষ্ট্য। তাহলে ক্রনিক এখন চিনতে পারবেন না কোন স্টেজ ক্রনিক, কোন স্টেজ একুইট, চিনতে পারবেন? রোগ লক্ষণ ধরতে পারবেন না? হ্যাঁ, যদি উলান ঠান্ডা লাগে আর যদি শক্ত লাগে তাহলে কি হবে? ক্রনিক স্টেজ। ভাই আপনি তো ভুল করছেন, আপনি তো আমাকে অনেক দেরিতে ডাকছেন, দেরি করে বলছেন। আপনার এই রোগ তো অনেক আগে থেকে দেখা দিছে, আপনাকে কিন্তু বোকা বানাইতে পারবে না। যখন আপনি স্টেজ বুঝবেন তখন কিন্তু আপনাকে খামারে বোকা বানাইতে পারবে না। আর যদি আপনি স্টেজ না বুঝেন তাহলে খামারে আপনার বোকা বানাবে। বলবে স্যার এই যে আজকেই দেখা দিছে, বলবে কি স্যার আজকেই তো দেখা দিল, কিন্তু আপনি টাচ করে দেখলেন কি উলানটা ঠান্ডা শক্ত, তার মানে কি বহুত আগের থেকে হয়েছে, মিনিমাম 10-15 দিন আগের থেকে হয়েছে, শুরু হয়েছে। খামারি অবহেলা করেছে, খামারি অবহেলা করেছে, ঠিক আছে। যখন দেখেছে সংকট মুহূর্ত তখন করছে, কিন্তু ডাক্তারকে বোকা বানানো হচ্ছে। ম্যাডাম আমরা প্রথম বসবো যখন ওই গরুর অলানে হাত দিতে তখন ছাটা দেবে, তখনই আমরা বসবো যে অলানের সমস্যা আছে কোনো, তখন আমরা হাত দিতে দেখবো যদি ঠান্ডা, এটা আমরা বলবো যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। হ্যাঁ, শক্ত না শক্ত তখন তো পেন থাকে না, যখন লাতেও দিবে না, শেষ স্টেজে গিয়া ক্রনিক স্টেজে তো পেনও থাকে না। শক্ত হয়ে গেলে না, শক্ত হয়ে গেলে তো পেন থাকে না। না না না, পেন কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ঠিক আছে, ভারী হয়ে যাবে, দুধ আসবে না, দুধ আসবে না, বুঝতে পারছেন না? আর একুট স্টেজে হচ্ছে আপনার গরম থাকবে, ব্যথা থাকবে, নরম থাকবে, ঠিক আছে, ফুলা থাকবে, থলথলে থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো একুট স্টেজ। আর ক্রনিক স্টেজে কি উল্টাটা, ক্রনিক স্টেজ কি একুট স্টেজের উল্টা, উল্টা। তখন কি হলো? ঠান্ডা হয়ে গেল, তাই না? ঠান্ডা হয়ে গেলে আমরা কি করবো? ক্রনিক স্টেজে হট থেরাপি কি দিব? হট থেরাপি দিব। এখানে কি আমাদের ঠান্ডা দিলে কাজ হবে? কারণ আমার উলান গরম শক্ত হয়ে গেছে,
এটাকে নরম বানাইতে হবে। এটাকে কি করতে হবে? নরম বানাইতে হবে। তাহলে আমরা কি করব, এই নেপথলিন সরিষার তেল গরম করে, সরিষার তেল গরম করে, এখানে কিন্তু আমরা গরম করবো, সরিষার তেল গরম করে তারপর নেপথলিন দিব। নেপথলিন দিয়ে ওইটাকে ভালো করে কি করব, মেসেজ করব, ভালো করে মেসেজ করব। মেসেজ করার পরে আগের মতোই জীবাণুনাশকদের আগে ওয়াশ, গরম পানি ওয়াশ, ওটা কিন্তু গরম পানি ওয়াশ। এখন কিন্তু আমাদের কি গরম পানিতে জীবাণুনাশক দিয়ে ওয়াশ। তারপর গরম তেলে নেপথলিন দিব, দিয়ে ওটাকে মেসেজ করব। মেসেজ করার পরে আবার সেটাকে গরম পানি দিয়ে ওয়াশ। প্রয়োজনে গরম পানির ভিতরে আমরা নেপথলিন দিব, ফিটকারি দিব, নেপথলিন অথবা ফিটকারি দিব, দিয়ে সেটাকে ওয়াশ করবো। এরা কি শুনতে পাচ্ছে না? এরা তো চলে গেছে দেখা যায় সব। হ্যাঁ হ্যাঁ সব চলে গেছে, অনলাইনে সব চলে গেছে। ও ভিডিও ক্লাস দেখবে আর কি, ভিডিও ক্লাস দেখে দেখে শিখবে। আচ্ছা সে যা হোক, আমরা কি আবার একটা কল দিয়ে দেখবো? তো রিং দেয় নাই মনে হয় না, আসলে তো ফোন দিবে, ট্রাই করে দেখি একটা। তাহলে কি হলো, এক্ষেত্রে কিন্তু জ্বর থাকবে না, ক্রনিক স্টেজে জ্বর থাকবে না, একুট স্টেজে জ্বর থাকতে পারে। ঠিক আছে, ক্রনিক স্টেজে কিন্তু কি জ্বর থাকে না। এই ক্ষেত্রে আমরা কি করব, গরম থেরাপি দিব, হট থেরাপি দিব, এবং এখানে আমরা নেপথলিন এবং ফিটকারি দিয়ে কিন্তু আমরা কিন্তু হ্যাঁ উলানে গরম হট থেরাপি দিব। হট ব্যাগ দিয়েও আমরা দিতে পারবো। আবার এটাও কিন্তু কোল্ড ব্যাগ দিয়ে কোল্ড দেওয়া যাবে একুট স্টেজে। ক্রনিক স্টেজে হট ব্যাগ দিয়েও আমরা থেরাপি দিতে পারবো। আবার গরম পানি কতটুকু সহ্য করতে পারে সেটা আমরা পাইপ দিয়ে ওখানে দিতে পারবো, স্প্রে করে। ঠিক আছে, তারপর আমরা কি করব, যদি বানের লাইন বন্ধ হয়ে যায় তাহলে টিট ক্যানেল দিয়ে আমরা ওপেন করে দেব, ওপেনিং গুলা ওপেন করে দেব। ভিতরে যদি বর্জ্য থাকে ওগুলো আমরা টেনে টেনে বের করে দেব। ভিতরে যদি ক্লট, ফাইব্রিন এগুলো থাকে, দুধ ছাকা ছাকা থাকে, হ্যাঁ দুধের ক্লট থাকে, এগুলো আমরা কি বের করে দিয়ে লাইন ক্লিয়ার করে দিয়ে দুধ বের করার চেষ্টা করব। তাহলে কি হবে, সে আগাম অবস্থায় ফিরে আসবে। ওই ক্ষেত্রে আমরা কি মাস্টিনিল বা মাস্টিবেট এগুলো টিউব দিয়ে, অয়েনমেন্ট টিউব দিয়ে কি করবে, বাটের ভিতর ঢুকিয়ে দিয়ে হ্যাঁ ইনফিউশন করবে। এটাকে বলে ইনফিউশন করা। এটাকে কি বলে, ইনফিউশন। ম্যাস্টাইটিসে মাস্টিনিল বা মাস্টিবেট আছে না, ওগুলো দিয়ে কি ইনফিউশন করা। এটাকে বলে বানের ভিতর দিয়ে টিট ক্যানেল প্রবেশ করে টিট লাইন ও টিটের চ্যানেল বা নিপেলের চ্যানেল ওপেন করে আমরা এই মেডিসিনটা আমরা পুশ করে দেব। ঠিক আছে, এই পুশটাকে দ্রুত করব, ধীরে 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 করব। ঠিক আছে, এখন পুরো অয়েনমেন্ট বোতলটাই দিয়ে দিব, সিরিঞ্জটা দিয়ে দিব। ওটা সিরিঞ্জের মতো থাকে, হ্যাঁ টিউব আকার সিরিঞ্জের মতো থাকে। ওটা আমরা পুরোটাই ওই টিটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। আমরা এক সপ্তাহে একটা করে দিতে পারি, যদি ভালো হয়ে যায় প্রতি সপ্তাহে একটা করে দিতে পারি, অথবা পরপর 3 দিন দিতে পারি, অথবা 3 দিন পর পর দিতে পারি। 3টা নিয়মই করা যায়। আপনার কন্ডিশন বুঝে আপনাকে ট্রিটমেন্ট চয়েস করতে হবে, যে কোন ভাবে দিলে আপনার গরুটা নিরাময় হবে। যেটা সমস্যা কম এটা 7 দিনে 1 দিন দিলে হবে, যেটা সমস্যা মাঝামাঝি 3 দিন পর পর দেন একটা, আর যেটা সমস্যা বেশি পর পর 3 দিন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ মাস্টিগার। এই যে শুনেন, আপনার কোম্পানির নাম কি, আপনার কোম্পানির নাম কি? অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল। তাহলে মাস্টিগার, এই যে হ্যাঁ মাস্টিগার, এই মাস্টিগার আপনারা কিন্তু খাওয়াতে পারেন। ঠিক আছে, ওরালি খাওয়াতে পারেন।
অরালি খাওয়ালে ভিতর থেকে কি সার্কুলেশন আমরা তখন দৃষ্টি মাস্টিকার মাস্টিকার, তার মানে কি ভিতর থেকে কি হবে তখন ওটা হিলিং হবে, হিলিং হবে ভিতর থেকে কি হিলিং হবে। মাস্টিকার ঠিক আছে, মাস্টি নীল আছে, হ্যাঁ মাস্টি কেয়ার আছে, মাস্টি গার্ড আছে, ওনার প্রোডাক্টটা ব্যবহার করবেন ঠিক আছে, যেহেতু উনি আছেন আমাদের স্টুডেন্ট, ওনাদের প্রোডাক্টটা সাজেস্ট করবেন ঠিক আছে। এই যে আমিও সাজেস্ট করে দিলাম মাস্টি গার্ড, মাস্টি গার্ড ইউজ করবেন। এছাড়াও আর অন্যান্য কোম্পানি আছে, যদি মাস্টি গার্ড না পান যে জায়গায় মাস্টি গার্ড পেলেন না সেখানে তো আপনার ব্যবস্থা করতে হবে তাই না, সেখানে কি আছে মাস্টি নীল, কি আছে মাস্টি নীল, মাস্টি কেয়ার আছে না, মাস্টি কেয়ার, আডার কেয়ার আছে, আডার কেয়ার এটাও আছে, আডার কেয়ার আছে, তারপর মাস্টিপস আছে বাইরের প্রোডাক্ট, MS MASTIVES মাস্টিপস। ওকে, সবগুলো বিকল্প জানা থাকতে হবে, আপনি যে পাবেন তা না, তবে ভাইয়েরটা একটু অগ্রাধিকার বেশি দিবেন যেহেতু উনি আমাদের স্টুডেন্ট। হ্যাঁ 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 ঠিক আছে, না অ্যাডভান্সের প্রোডাক্ট তো সবাই জানে ভালো তাই না, অ্যাডভান্সের প্রোডাক্ট সবাই জানে ভালো, এটা তো ব্র্যান্ড প্রোডাক্ট, তা আপনারা ইউজ করবেন। ওকে ফাইন, তাহলে আমরা কি পেলাম, আমরা মাস্টিবেড ওয়েনম্যান ইনফিউশন টিউবও পেলাম তাই না, ইনফিউশন টিউবও পেলাম, টিট ক্যানেলের মাধ্যমে চ্যানেল ওপেন করলাম তাই না, যদি বন্ধ হয়ে যায় রাস্তা চ্যানেল ওপেন করলাম, তারপর হচ্ছে ইনফিউশন টিউব দিলাম, তারপর কি করলাম মাস্টি কেয়ারও খাওয়ালাম, মাস্টি গার্ড খাওয়ালাম তাই না, মাস্টি গার্ড খাওয়ালাম, খুব ভালো কথা। এখন আমরা কি করব, এখন আমাদের আরো রোগ আছে তাই না, গ্যাংগ্রিনাস, গ্যাংগ্রিন হয়ে গেলে কি করব, গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হলে কিন্তু গ্যাংগ্রিনাস যদি ম্যাস্টাইটিস হয়, গ্যাংগ্রিনাস মানে কি পচা, উলান পচে খসে খসে পড়বে, এই ক্ষেত্রে কিন্তু খসে খসে পড়বে, উলান পচা রোগ এটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ বেশি এখানে খসে খসে পড়বে, অ্যান্টিবায়োটিক সব জায়গায় খাইতে হবে, অ্যান্টিবায়োটিক সব জায়গায় দিতে হবে, অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না ঠিক আছে। আর যেখানে চলে যায় অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপর পেন কিলার দিতে হবে, তারপর জ্বর থাকলে জ্বরের ওষুধ দিতে হবে, টাফনিল, জ্বর থাকলে কি টাফনিল, আপনাদের জ্বরের ওষুধ আছে, হ্যাঁ টাফনিল, জ্বরের ওষুধ থাকলে কি টাফনিল ভালো কাজ করে তাই না, পেবিনিল তাই না, পেবিনিল এগুলো ভালো কাজ করে জ্বরের ওষুধ থাকলে। তাহলে গ্যাংগ্রিন আছে কি জ্বর আসবে, কারণ কি কেন জ্বর আসবে, কারণ কি রক্তে টক্সিন, টিস্যুতে কি টক্সিন তৈরি হয়, আর যখন টক্সিন তৈরি হবে মানে টক্সিন তৈরি হলে আমরা কি বলি, একটা উলানে টক্সিন তৈরি হয়েছে তাহলে আমরা এটাকে কি বলবো, টক্সিমিয়া, TOXAEMIA, এই যে বহুবার শিখায় মনে থাকে না ভুলে যান, টক্সিমিয়া, টিস্যুতে না, এটা ভিডিও পাবেন, এটা গ্রুপে ভিডিও পেয়ে যাবেন, ওই বসে বসে বাসায় শুনবেন, যতবার খুশি ততবার শুনতে পারবেন, আবার লিখেও রাখবেন, আবার ভিডিও যতবার খুশি ততবার শুনতে পারবেন। হ্যাঁ এটা ইউটিউবেও দেওয়া হয়, ইউটিউবেও দেওয়া হবে, আবার হচ্ছে পেজেও গ্রুপেও দিয়ে দেওয়া হবে ঠিক আছে। অনেকে আসলে শুনতে পায় না, ঠিক মতো বুঝতে পারে না, সবগুলো আছে ভিডিও, অল ভিডিও আছে, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে উলারে যখন টক্সিন জমা হয়, হ্যাঁ এই ব্যাকটেরিয়াল টক্সিন, কিসের টক্সিনটা, কিসের, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়াল টক্সিন তাই না, যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে সেই ব্যাকটেরিয়ার টক্সিন, এই টক্সিন কোথায় জমা হচ্ছে, এই উলানে তাই না, উলানে জমা হচ্ছে, এই জন্য আমরা কি বলি টক্সিমিয়া। আর যখন এই টক্সিন ব্লাডে চলে যায় তখন আমরা কি বলি, সেপ্টিসিমিয়া, যখন ব্লাডে চলে যায়, ব্লাড দূষণ হয়, যখন ব্লাডের বা রক্ত দূষণ হয় তখন আমরা তাকে বলি সেপ্টিসিমিয়া, মানে কি হলো ইনফেকশন, ইনফেকশন ইন ব্লাড, তাহলে আমরা কি বলতেছি, ইনফেকশন ইন ব্লাড, ইনফেকশন মানে কি রোগ জীবাণু দ্বারা ইনফেকশন, ইনফেকশন তো এমনি হয় না, ইনফেকশন কাকে বলি, রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলে তাকে আমরা বলি ইনফেকশন। তাহলে ব্লাডে ইনফেকশন মানে হচ্ছে সেপ্টিসেমিয়া, তার মানে কি ব্লাডে টক্সিন, ব্লাডে হচ্ছে মাইক্রোটক্সিন, ব্লাডে কি হচ্ছে মাইক্রোটক্সিন জমা হচ্ছে। তাহলে যখন গ্যাংগ্রিন হয়ে যাবে তখন টক্সিন কোথায় যাবে, শুধু কি টিস্যুতে পড়ে থাকবে, ব্লাডে চলে যাবে, তাহলে এখানে কি হবে, সেপ্টিসেমিয়া হবে। তাহলে এটা কিন্তু মারাত্মক রোগ, এতে কিন্তু গরু মারাও যেতে পারে, এবং অনেক গরু মারা গেছে, আমি নিজেও দেখেছি, ট্রিটমেন্ট করে ভালোই হয় না, মারা গেছে,
মানে লাস্ট স্টেজে গিয়ে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়, তারপর গরু মারা যায়। কি কারণে মারা যায়? এই কারণে চলে গ্যাংগ্রিন থেকে হয় সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া হয়। এখানে জ্বর কিন্তু অনেক থাকে, কত 104 থেকে 105 ডিগ্রি জ্বর থাকে। হ্যাঁ, যখন সেপ্টিসেমিয়া হবে মানে ব্লাড ইনফেকশন হবে, তখন কি জ্বর থাকবে না? কি থাকবে? অবশ্যই জ্বর থাকবে। যখন ব্লাড ইনফেকশন হয় তখন মাস্ট বি মনে রাখবেন, যে কোনো রোগে যদি ব্লাড সেপ্টিসেমিয়া হয় তাহলে কি জ্বর মাস্ট বি থাকবে, এবং জ্বর মারাত্মক আকারে থাকে, সেটা হচ্ছে 104 থেকে 105 ডিগ্রি, যেখানে সেপ্টিসেমিয়া হয়ে যাবে। এই জন্য কি উলানে যদি তীব্রতা থাকে, এবং কি উলানেও যদি আপনি হাত দেন জ্বর গরম পাবেন 102 থেকে 103 ডিগ্রি, উলানে হাত দিলেও পাবেন এত গরম। উলানেও যদি হাত দেন এত গরম পাবেন। হ্যাঁ, 102 থেকে 103 ডিগ্রি গরম পাবেন। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? সঠিক চিকিৎসা করতে হবে। গ্যাংগ্রিন হলে কি হবে? ভালো করে ড্রেনেজ করতে হবে, তাই না? গ্যাংগ্রিন হলে কি হবে? ড্রেনেজ করা মানে কি ওই জায়গাটা প্রয়োজনে কেটে ভালো করে ওয়াশ করে দিতে হবে, এবং পচা জায়গাগুলো কেটে কেটে ফেলে দিয়ে ওটাকে ড্রেনেজ, এটাকে বলে ড্রেনেজ করা। ড্রেনেজ করা। আর হচ্ছে ব্যান্ডেজ কোনটা? ড্রেনেজের পরের অংশটুকু হচ্ছে ব্যান্ডেজ। তো তারপর আপনি কি গজ টজ দিয়ে ওই জায়গাটা ফিল আপ করে ইয়া দিয়ে ওষুধ দিলেন, অথবা প্রোভিডিন আয়োডিন বা ভায়োডিন দিয়ে গজের মধ্যে চুপিয়ে দিয়ে ওটার মধ্যে দিয়ে রাখলেন। আমরা প্রতিদিন এভাবে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিন ড্রেনেজ এবং ড্রেসিং। শুধু কি ড্রেসিং করলে হবে? ড্রেনেজ এবং ড্রেসিং দুটোই করতে হবে। হ্যাঁ, ড্রেনেজ এন্ড ড্রেসিং, ড্রেনেজও করতে হবে, ড্রেসিং করতে হবে। হ্যাঁ, গর্ত ভেতরগুলো ড্রেনেজ মারতে হলে গর্তের ভিতরে যা কিছু আছে, লিকুইড, ক্রাস্ট, পুজ, তারপর টিস্যু ডেব্রিস, এগুলো সব বের করে দিতে হবে, ওয়াশ করে দিতে হবে, ভিতরে গজ ভরে দিতে হবে। হ্যাঁ, দিয়ে করতে হবে। আর যদি পোকা না পড়ে সেজন্য কি করতে হবে? ন্যাপথলিন পাউডার করে দিতে হবে, বা নেভানল, তাই না? পোকা না পড়ে, পোকা পড়বে কিন্তু উপরে কি দিতে হবে? ন্যাপথলিন পাউডার দিয়ে, ন্যাপথলিন অথবা নেভানল, নেভানল। আর ওই জায়গায় যদি পাউডারটা না থাকে তাহলে কি করতে হবে? নারকেল তেল অথবা ভেসলিন দিয়ে দিতে হবে, তাই না? নারকেল তেল দিলে ভালো, সবচেয়ে ভালো, তাই না? নারকেল তেল দিয়ে, হ্যাঁ, সবচেয়ে ভালো। নেভানল পাউডার কিন্তু অনেক সময় পাউডারটা থাকে না, ঝরে যায়, তাহলে কি করবেন? নারকেল তেলের সাথে মিশিয়ে দিলে ওই জায়গাটার মধ্যে ধরবে, থাকবে। হ্যাঁ, ধরবে এবং থাকবে, অথবা ভেসলিন। হ্যাঁ, থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি করতে হবে? আটকে থাকার জন্য ভেসলিন অথবা, হ্যাঁ, ন্যাপথলিন, কি বলে, নারকেল তেল অথবা ভেসলিন দিয়ে নেভানল পাউডারটা মিক্সচার করে একটা ওষুধ বানায় রাখবেন, বানায় কোটার ভিতরে রেখে দিবেন, প্রতিদিন দিবেন, ঠিক আছে? দিয়ে রাখবেন, তাহলে কি হবে? আবার সাথে সাথে বানায় দিল। আর যদি কেউ যদি মনে করে যে না আমার ঝামেলা লাগে, আমি একদিনে বানায় রেখে দিবেন, প্রতিদিন দিতে থাকবেন, 2বার 3বার করে দিবেন, দিনে 2বার 3বার করে দিবেন, ঠিক আছে? তাহলে তো আমরা মোটামুটি অনেক কিছু শিখে গেলাম। এখন সাব ক্লিনিক্যালে মানে সুপ্ত অবস্থায় কি কি লক্ষণ প্রকাশ পায়? ওই যে আমি বললাম না, গরু স্বাভাবিক থাকবে কিন্তু বুঝবেন না কি লক্ষণ, ঠিক আছে? সাব ক্লিনিক্যাল মানে গরু সুপ্ত অবস্থায় থাকবে, হ্যাঁ, বুঝবেন না, বাটে উলানে তেমন কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র কিভাবে বুঝবেন? দুধ উৎপাদন কমে যাবে 15 থেকে 45%, দুধ উৎপাদন সাব ক্লিনিকের পর্যায়ে, তাই না? আমরা তো সব ক্লিনিক বলে ফেলছি, একুট কেস বলে ফেলছি, সাব একুট কেস বলেছি, পার একুট কেস বলে ফেলছি, আপনি ছিলেন না। ও ভিডিও ক্লাসে শুনে নেবেন, ঠিক আছে? রেকর্ড ক্লাসে শুনে নেবেন। তাহলে সাব ক্লিনিক্যাল পর্যায়ে হচ্ছে 15 থেকে, তাহলে আমাদের সাব ক্লিনিক্যাল কিন্তু কোনো কিছু বুঝবেন না। কি বুঝবেন? 15 থেকে 45% হঠাৎ করে দুধ প্রোডাকশন ড্রপ করবে। দুধ প্রোডাকশন কি ড্রপ করবে মানে কমে যাবে। তারপর প্রচুর পরিমাণে কি শ্বেত কণিকা থাকবে, মানে কি দুধের সাথে পুজ আসতে পারে, দুধের সাথে কি পুজ আসতে পারে,
দুধের সাথে কি আসতে পারে? দুধের শ্বেতকণিকা। কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দুধের কালার চেঞ্জ হবে, শ্বেতকণিকা। শ্বেতকণিকা আসলে কি তখন আমরা দুধটা, বুঝতে পারবো যে না, এটা শ্বেতকণিকা যদি আসে দুধের সাথে তাহলে কি দুধটা ঘন ঘোলা মনে হবে না? হ্যাঁ। হ্যাঁ, শ্বেতকণিকা মানে কি সাদা কণিকা। তারপরে হ্যাঁ, কালার চেঞ্জ, গিয়া কালার হয়ে যাবে। হ্যাঁ, এই শ্বেতকণিকা আমাদের কি কাজে লাগে? রক্ত জমাট বাঁধতে। ঠিক আছে, এই শ্বেতকণিকা দুধে চলে আসে। সেখানে যে রক্ত জমাট বাঁধে। সেখানে আমাদের সবাই সমাজে আছে, সেখানে না এটা কিন্তু বন্ধ হয় না। এই সাব ক্লিনিকের রোগটা কিন্তু প্রত্যেকটা খামারই আছে। আমরা যে ক্লিনিক্যালি যে ম্যাস্টাইটিসটা ডায়াগনোসিস করি, এই যে এতক্ষণ যেগুলো বললাম, হ্যাঁ, এগুলোকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তাই না? ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, এই ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস গুলা কিন্তু যতটা না প্রকাশ পায় তার চেয়ে বেশি অপ্রকাশিত অবস্থায় আছে সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। বুঝতে, হ্যাঁ, বুঝতে পারছেন? সেটা কত? প্রায় 15 থেকে 45, না 15 থেকে 40 গুণ রয়ে গেছে। এই পুরাটাই হচ্ছে আমাদের কি? অসাবধানতা, অসতর্কতা, তাই না? এবং ম্যানেজমেন্ট ভুল, চিকিৎসা ভুল। ম্যানেজমেন্ট ভুল, চিকিৎসা ভুল, অসতর্কতা, অসাবধানতা, ঠিক আছে, এবং ভুল চিকিৎসা। এগুলোর কারণে কি কি হয় আমাদের? এই স্লাব ক্লিনিক্যাল ডিজিজ গুলা কিন্তু আমরা কি ধরতে পারি না। ঠিক? তাহলে সাব ক্লিনিক্যাল বুঝছেন? তাহলে আমরা কেস কয়টা পেলাম? একটা একটু নন ক্লিনিক, একটা হচ্ছে ক্লিনিক্যাল কেস, একটা ক্লিনিক্যাল, আর এটা লেগে সাব ক্লিনিক্যাল। তাহলে দুই ধরনের রোগ পাইলাম, একটা হচ্ছে ক্লিনিক্যালি আর সাব ক্লিনিক্যালি। তাহলে সাব ক্লিনিক্যাল হলো গিয়ে এটা যেটা আপনার সুপ্ত অবস্থায় থাকে, রোগটা ধরা পড়বে না। এটা আমাদের দেশে প্রায় কি 15 থেকে 40 গুণ বেশি ক্লিনিক্যালের চেয়ে বেশি বেশি দেখা দেয় এই সাব ক্লিনিক্যাল রোগটা। এই ক্লিনিকের চেয়ে প্রায় 15 থেকে 40 গুণ বেশি দেখা দেয় এবং অপ্রকাশিত থাকে, সুপ্ত অবস্থায় থাকে। ধরতে পারি না। এবং এই ধরনের এই 6 ধরনের রোগ ছাড়াও যখন গাভীটা পুনরায় গর্ভবতী হয়, হ্যাঁ, অথবা দুধ ছাড়ায় এবং পুনরায় গর্ভবতী, তখনই কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, শেষের দিকে। হ্যাঁ, তখনই কিন্তু, এই জন্য কিন্তু পুরাটাই কিন্তু সাবধানতা, মানে শুষ্ক উলান ফোলা রোগ বলে। এটা কি বলে? কি শুষ্ক উলান ফোলা রোগ বলে, ড্রাই ম্যাস্টাইটিস। ঠিক আছে, এটাকে কি বলে? ড্রাই ম্যাস্টাইটিস। যখন দুধ ছাড়া দেয়, দুধ ছেড়ে দেয়, এটাকে বলে ড্রাই পিরিয়ড। ড্রাই পিরিয়ড যখন দুধ ছেড়ে দেয়, মানে নন ল্যাকটেটিং স্টেজ। আমরা এখানে 3টা স্টেজ করা যায়। একটা হচ্ছে ল্যাকটেটিং, যখন দুগ্ধকালীন সময়, বাচ্চা প্রসবের পর থেকে দুগ্ধকালীন সময়কাল। আর ল্যাকটেটিং, এটা হলো এটা হচ্ছে ল্যাকটেটিং। আর নন ল্যাকটেটিং কোনটা? যখন বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দেয় তারপর থেকে প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত, এটাকে বলে ড্রাই পিরিয়ড। হ্যাঁ, আরেকটা হলো প্রেগনেন্ট স্টেজ, মানে বাচ্চা কনসেপ্ট করার পর থেকে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত, এটা হলো প্রেগনেন্ট স্টেজ। এই 3টা স্টেজে গরুর কি ম্যাস্টাইটিস হতে পারে। এবং কি এই ড্রাই পিরিয়ড বললোই তো, ড্রাই ম্যাস্টাইটিস। বলেন। 3টা স্টেজ, এবং খাদ্য ব্যবস্থাপনাও এই 3টা স্টেজে মেনটেন করতে হয়, ওটা বলে দিছি। রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস থেকে দেখে নেবেন। ঠিক আছে, এখন আমরা বই দেখে কিছু কিছু পড়াই নাকি? একটা হলো গিয়ে কি, তাহলে আমরা যদি একটা গরুর ম্যাস্টাইটিস ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমরা কি করব? ইতিহাস জানবো। প্রথমে কি হিস্ট্রি জানতে হবে, কেস হিস্ট্রি, যে তার আগে হয়েছিল কিনা, তার মা দাদার আছে কিনা, ঠিক আছে, ওই শেডে আছে কিনা, ওই এলাকায় আছে কিনা আশেপাশে, তারপর শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, গাভী লালন পালন করে কিভাবে, তাই না?
তাদের ডিসিপ্লিন আছে কিনা, লালন পালনের দৈনন্দিন রুটিন ঠিক আছে কিনা, শিডিউল ঠিক আছে কিনা, ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, মেডিকেশন ঠিক আছে কিনা, ব্যবস্থাপনা ঠিক আছে না, খাবার ম্যানেজমেন্ট ঠিক আছে না, এগুলো সবই আপনার জানতে হবে চিকিৎসা করার, রোগ ডায়াগনোসিস করার আগে। চিকিৎসা করার আগে আপনার এখানে কি কেস হিস্ট্রি জানতে হবে। তারপর 2 নম্বর জানতে হবে কি রোগ লক্ষণ, উপসর্গ এবং লক্ষণ দুটোই জানতে হবে। উপসর্গ কি? উপসর্গ হঠাৎ করে দুধ কমে যাওয়া, এটা হচ্ছে আপনার ওই যে না 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 না, উপসর্গ এবং সাইনের মধ্যে পার্থক্য আছে। তাহলে লক্ষণ মানে কি? লক্ষণ মানে হচ্ছে সিমটম। symptom। সিমটম এটা কিসের সিমটম, কিভাবে বুঝবেন সিমটম? আপনি ভিডিও ক্লাস দেখেন নাই, তার মানে আপনি ভিডিও ক্লাস দেখেন নাই। হ্যাঁ, এই তো আপনি বইও নাই আবার ভিডিও ক্লাসও দেখেন না, তাহলে কেমন এলো? ভিডিও ক্লাসগুলো তো দেখতে হবে। লক্ষণ হচ্ছে খামারে এসে আপনার বলবে আমার গরুর উলান ফুলে গেছে, দুধ দোয়াইতে দেয় না, এগুলো হচ্ছে লক্ষণ। খামারি নিজে এসে বলবে। হ্যাঁ, খামারি নিজে এসে বলবে। আর উপসর্গ কোনটা? ডাক্তার গরুটা অবজারভেশন করে বলবে, এটা হলো উপসর্গ, সায়েন্স। বুঝতে পারছেন? ডাক্তার অবজারভেশন করবে, যেটা পাবে যেটা পাবে সেটা মাপ যোগ করে করুক, আর চোখ দিয়ে দেখে বলুক, আর যেভাবে বলুক, হাত দিয়ে পালপেশন করে বলুক, পারকেশন করে বলুক, যেভাবে বলুক, অত থার্মোমিটার দিয়ে বলুক, আর হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে বলুক, যেটা দিয়ে বলুক, ডাক্তার অবজারভেশন করবে, করে যেটা পাবে সেগুলো হচ্ছে উপসর্গ, সায়েন্স। আর খামারি নিজে এসে যেটা বলবে সেটা হচ্ছে কি সিমটমস। ঠিক আছে? আমারই বললে সিমটমস, আর আমরা যদি এটা দেখে অবজারভেশন করে এটা observation হ্যাঁ, ডাক্তার কোনটা করবে? পরীক্ষা নিরীক্ষা। আর খামার কি পরীক্ষা নিরীক্ষা করবে? না, অনুমান করে। অনুমান করে। ভুল হইতে পারে, সঠিকও হইতে পারে। ঠিক আছে? ওগুলো হচ্ছে সিমটম। তাহলে এরপর আমরা কি পাবো? এগুলো আমরা গেল, তাহলে আমরা সায়েন্স সিমটম সব পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় স্টেজে চলে যাই। ডায়াগনোসিসের আরেকটা স্টেজ হচ্ছে, দুইটা স্টেজ। একটা হলো টেন্টেটিভ ডায়াগনোসিস, এগুলো কি টেন্টেটিভ ডায়াগনোসিস, কেস হিস্টোরি, আর হচ্ছে গিয়ে কি বলে সায়েন্স সিমটম, এগুলো হচ্ছে টেন্টেটিভ, মানে গ্রস ডায়াগনোসিস, মানে চোখে দেখে। এটা কি ল্যাবে পরীক্ষা করছেন? ল্যাবে পরীক্ষা করে দেখছেন? বলছেন না। তাহলে এটা কি টেন্টেটিভ ডায়াগনোসিস, তাহলে এটা কনফার্ম না, আপনি শিওর কনফার্ম না। ঠিক আছে? অনুমান করছে, অনুমান ভিত্তিক বা গ্রস এক্সামিনেশনের মাধ্যমে বলছেন যে এটা ম্যাস্টাইটিস, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। ঠিক আছে? এখন আপনারা করবেন হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। হ্যাঁ, ফাইনাল ডায়াগনোসিসে কি করবেন? বিভিন্ন প্রকার টেস্ট, দুধ টেস্ট করতে পারেন, দুধ নিয়ে ল্যাবে টেস্ট করতে পারেন, অথবা ওখানকার সিরাম নিয়েও টেস্ট করতে পারেন, ব্লাড ক্লট নিয়ে টেস্ট করতে পারেন, কোন ধরনের জীবাণু আক্রান্ত আছে, মাইক্রোস্কোপি টেস্ট, আবার অ্যান্টিবডি টেস্টও করতে পারেন। করতে পারেন না? তার মানে কি এখানে মাইক্রোস্কোপিক টেস্ট, কালচার টেস্ট, কালচারও করতে পারেন। কালচার মানে কি? চাষ করা। মানে কি চাষ করবেন? ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াটা আক্রান্ত হয়েছে, এই ব্যাকটেরিয়াটা যদি কোনো আগার আগাম বা কোনো ব্রথ লিকুইডের মধ্যে যদি ওখানে দিয়ে দেন, করো 15 দিন বা 1 মাস পরে দেখবেন গিয়ে কি হয়েছে, ওই জীবাণুর গ্রোথ হয়েছে, বুঝছে না? বা 3 দিন পরে গিয়ে দেখবেন ওই জীবাণুর কি বংশবৃদ্ধি করছে। ওই জীবাণুর ধরন দেখে বুঝবেন এটা কোন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। স্ট্রেপ্টোককাস হলে কি গোল গোল, আর বেসিলাই হলে দানা লম্বা লম্বা আকৃতির। ঠিক আছে? এক এক ব্যাকটেরিয়া কি ক্যারেক্টার এক এক রকম। তাহলে ওইটার কালচার দেখেই বুঝবেন, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি দেখেই বুঝবেন যে কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। তাহলে এটা কি হলো? কালচারাল টেস্ট। এই ব্যাকটেরিয়া নিয়ে যখন মাইক্রোস্কোপে দেখবেন তখন কি হবে? মাইক্রোস্কোপিক টেস্ট। তখন কি হবে? মাইক্রোস্কোপিক টেস্ট। অথবা কোনো সিরাম নিয়ে, দুধ নিয়ে ওই মাইক্রোস্কোপ পরীক্ষা করলেন, তাহলে এটা হবে মাইক্রোস্কোপিক টেস্ট, মানে ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট। আর 3 নম্বর হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, মানে কি বাজারে অ্যান্টিবডি পাওয়া যায় অথবা কিট পাওয়া যায়, যে সেটা যদি আপনি ওই মধ্যে ধরেন তাহলে কি এটা হলো কিট টেস্ট। আর যদি ওই ওই যে বাজারে যে অ্যান্টিবডি পাওয়া আছে, এই অ্যান্টিবডির মধ্যে ওই সিরামটা অথবা ওই লিকুইডটা যদি দিয়ে দেন, ওই অ্যান্টিবডির সাথে যদি বাইন্ডিং করে অ্যান্টিজেন, মানে ব্যাকটেরিয়া অ্যান্টিজেন, তাহলে বুঝবেন যে এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মনে করেন স্ট্রেপ্টোককাসের অ্যান্টিবডি দিয়ে দিছে, তাহলে এখানে যদি স্ট্রেপ্টোককাস জীবাণু থাকে তাহলে স্ট্রেপ্টোককাস তার সাথে বাইন্ড করবে। বাইন্ড করে মানে কি? ক্লট করবে, বন্ডিং করবে। বন্ডিং করলে তাহলে বুঝবেন যে তাহলে স্ট্রেপ্টোককাস আক্রান্ত হয়েছে। আর যদি বন্ডিং না করে, করে নাই,
করে নাই। আর যদি সবগুলোই দ্বারা করে, মনে করেন অ্যান্টিবায়োটিক 4-5 বছর অ্যান্টিবায়োটিক আছে, কি মানে স্ট্রেপ্টোককাস আছে, স্টেফাইলোককাস আছে, করনি ব্যাকটেরিয়াম আছে, পাস্তুরিলা আছে, এই সব ধরনের অ্যান্টিবডি দেওয়া আছে। আপনি খালি দুধ দিয়ে দিবেন চারপাশে, দুধ দিয়ে দিলেন, যদি সবগুলোর সাথে বন্ডিং করে তাহলে বুঝবেন যে সবগুলো দ্বারাই আক্রান্ত। যদি 2-3টা দ্বারা বন্ডিং করে তাহলে ওই 2-3টা দ্বারাই জীবাণু দ্বারা আক্রান্ত। বুঝতে পারছেন? এটা হলো অ্যান্টিবডি টেস্ট গেল। এটা কি ফাইনাল ডায়াগনোসিস বা কনফার্মেটরি ডায়াগনোসিস, অথবা কি ডেফিনেটিভ ডায়াগনোসিস, অথবা কি ল্যাব টেস্ট, ল্যাবরেটরি ডায়াগনোসিস, অথবা কি ল্যাব ডায়াগনোসিস, যেভাবেই বলেন। ল্যাব ডায়াগনোসিস ফাইনাল টেস্ট, ল্যাব ডায়াগনোসিস ডেফিনেটিভ ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস কি কনফার্মেটরি ডায়াগনোসিস। এরপরে তো আমরা সন্দেহ নাই থাকবে না আমাদের। এখন আমরা কি করব? গ্রস ডায়াগনোসিস। গ্রস মানে কি? চোখে যেটা দেখবেন, চোখে দেখে। গ্রস মানে কি? চোখে দেখে। এটা কোন জায়গায় ডায়াগনোসিস মধ্যে পড়বে? ফাইনাল ডায়াগনোসিসে পড়বে না টেন্টেটিভ ডায়াগনোসিসে পড়বে? হ্যাঁ, টেন্টেটিভ ডায়াগনোসিসে পড়বে, কারণ এটা তো আপনি চোখে দেখতেছেন, খালি চোখে, আপনার দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। তাহলে তো চোখে দেখবেন, কি দেখবেন? দুধের বর্ণ, কালার চেঞ্জ, দুধের রং কেমন, ঘোলা, লালচে, সাদাটে, পুস কালার, তাই না? ক্রিম কালার হতে পারে। গন্ধ কেমন, পচা গন্ধ না খারাপ গন্ধ, মাছের আসছে না ডিমের গন্ধ, ডিম পচা গন্ধ আসতে পারে না? এই ধরনের। তারপর অস্বাভাবিক কিনা, দুধের 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 অস্বাভাবিকতা দেখতে পারে, দুধ পাতলা কিনা, তারপর হচ্ছে দুধে রক্ত আসতেছে কিনা, পুজ আসতেছে কিনা, পানি আসতেছে কিনা, এগুলো দেখেই কিন্তু আপনি চিনবেন। এটাকে কি বলে? সাব ক্লিনিক্যাল পর্যায়ে এই দুধের বাহ্যিক কোনো কিন্তু সাব ক্লিনিক্যাল পর্যায়ে এইগুলো কিন্তু কিছুই দেখবেন না। সাব ক্লিনিক্যাল পর্যায়ে দেখবেন, এটা কোন পর্যায়ে দেখবেন? ক্লিনিক্যাল পর্যায়ে। ক্লিনিক্যাল পর্যায়ে, এই জন্য বলে দিলাম। তাহলে ডায়াগনোসিস 2 পর্যায়ে, একটা হচ্ছে ক্লিনিক্যাল আর এটা হলো সাব ক্লিনিক্যাল। আমরা এতক্ষণ যে পেঁচাল পারলাম এগুলো বেশিরভাগই হচ্ছে ক্লিনিক্যাল। আর সাব ক্লিনিক্যাল কোনটা? যেটা প্রকাশ পায় না। শুধুমাত্র দুধের উৎপাদন কমে গেছে এটা দেখে বুঝতে পারেন। কত পার্সেন্ট কমে যায়? 15 থেকে 45%। না, সাব ক্লিনিক্যাল রোগটা বেশি দেখা দেয় হলে 15 থেকে 40% হচ্ছে ক্লিনিক্যাল চেয়ে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল রোগের চেয়ে, ক্লিনিক্যাল কেসের চেয়ে সাব ক্লিনিক্যাল কেস 15 থেকে 40% বেশি দেখা দেয়। যার জন্য খামারিরা কি ধরতে পারে না রোগ, কি রোগ হয়েছে। হ্যাঁ, খামারিরা ভুল করে। স্লাম ক্লিনিক্যাল রোগটা ক্লিনিক্যাল রোগের চেয়ে 10 থেকে 40% বেশি দেখা দেয়। আর হচ্ছে গিয়ে সাব ক্লিনিকে, আর দুধের প্রোডাকশন কমে যায় 15 থেকে, সাব ক্লিনিক্যাল পর্যায়ে 15 থেকে 45%। দুটা বুঝছেন তো? ক্লিনিক্যাল পর্যায়ে না, সাব ক্লিনিক্যাল পর্যায়ে সমস্যা ক্লিনিক্যাল কেসের চেয়ে 10 থেকে বা 40, 10 থেকে হোক বা 15 থেকে হোক 40% রোগ বেশি দেখা দেয়। ঠিক আছে? যার জন্য খামারিরা কি বুঝতে পারে না, রোগ নির্ণয় বুঝতে পারে না যে ম্যাস্টাইটিস দ্বারা আক্রান্ত হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাব ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার সহজ উপায় হচ্ছে দুধ 15 থেকে হঠাৎ করে 15 থেকে 45% কমে যাবে, এই একটা মাধ্যমে। আর অন্য কোনো লক্ষণ প্রকাশ পাবে না। অন্য কোনো লক্ষণ প্রকাশ পাবে কি ক্লিনিক্যাল পর্যায়ে। হ্যাঁ, এছাড়া বিভিন্ন প্রকার টেস্ট আছে, বুঝছেন? ইনডাইরেক্ট টেস্ট, যেমন সিএমটি টেস্ট, বিভিন্ন প্রকার রিয়েজেন্টের মাধ্যমে এই দুধটা পরীক্ষা করে আপনি, দুধ যদি জমাট বেঁধে যায় রিয়েজেন্ট দিলেন দুধের ভিতরে, যদি জমাট বেঁধে যায় তাহলে কি হবে? ম্যাস্টাইটিস। ঠিক আছে? আরেকটা হচ্ছে হোয়াইট সাইটলেস টেস্ট, এটাও তাই, এটাও একটা কেমিক্যাল দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আগেরটা হচ্ছে রিয়েজেন্ট হচ্ছে অ্যালকালারাইল সালফেট, বুঝছেন? বা পেট্রিডেশে অ্যালকালারাইল সালফেট, রিয়েজেন্টের নাম হচ্ছে অ্যালকালারাইল সালফেট। পরীক্ষার জন্য, কিন্তু এটা প্র্যাকটিক্যাল পড়া তেমন একটা না, এটা হলো থিওরি পড়া। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে একটা এনিমেলের, হ্যাঁ, যেমন একটা এনিমেলের গঠন কেমন,
তার হাড্ডি গুড্ডি কেমন, হ্যাঁ। তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এইগুলো চিনা বেশিরভাগই এটা। ঠিক আছে, আর কিছু রোগের নাম, আপনি এই যে রোগের আসলে বর্ণ, আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি তো প্র্যাকটিক্যাল ক্লাস করাই বেশি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাই। আর আপনি আপনার নাম্বার, আমার নাম্বারটা নিয়ে যাবেন, আমাকে নোট দিবেন, তাহলে আপনাকে আমি অ্যাড করে দিব আমার প্র্যাকটিক্যাল গ্রুপে। আমাদের প্র্যাকটিক্যাল গ্রুপ আছে আলাদা, ওখানে শুধু প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া হয়, প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়। এর পর্যন্ত আমরা অনেকগুলা দিয়ে ফেলছি। আপনি ওগুলা আবার নতুন করে সেন্ড না করলে আপনি পাবেন না। আমি তো ফার্মাসিউটিক্যাল, তো আমার বিভিন্ন ফার্মে যাই, হ্যাঁ তখন আমাদের শুধু হ্যাঁ 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 এই ফার্মে গিয়ে তো দেখি, হ্যাঁ হ্যাঁ যাই তখন জানা হ্যাঁ হ্যাঁ না জানলে প্র্যাকটিক্যাল। না, এগুলো তো জানা দরকার। প্রত্যেকটা কোম্পানিতে যারা চাকরি করে সবারই জানা উচিত, বা যারা ফিল্ডে প্র্যাকটিস করে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু আবার জানা উচিত। তাহলে কি হবে, যদি ওই অ্যালকালাইল কি সালফেটটা দেন, তাহলে কি হবে, এটা বেশি দিতে হয় না। মনে করেন যে আপনার 2 মিলি দুধ নিলেন, আর 2 মিলি ওই সলিউশনটা দিবেন, দিলে 10 মিনিট রাখবেন। 10 মিনিট করার পরে দেখবেন যে ডিমের সাদা অংশ যেরকম না, গরমে দিলে কিরকম জমে যায় না, এরকম জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডিম ডিম যখন আমরা ভাঙ্গা ইয়াতে দেই, কড়াইতে দেই, তখন কি জমে যায় না সাদা অংশ, ঠিক এরকম জমে যাবে। বুঝতে পারছেন? এটা হলো সহজ সহজ, এগুলা বুঝছেন, ঘন জেলির মতো হয়ে যাবে। এবং কি হবে, ওই সাদা অংশটা কি হবে, ঘন জেলি হবে এবং ঘন বেগুনি রং ধারণ করবে। এবং কি রং করে ধারণ করবে, বেগুনি রং ধারণ করবে। এটা যখন ডিমের সাদা অংশের মতো জমে যাবে, হ্যাঁ, ডিমের সাদা অংশকে জমে যাবে। ডিমের সাদা, আমরা সপ্তাহে একদিন এই বইটা পড়াবো, সপ্তাহে একদিন ফিল্ডে প্র্যাকটিক্যাল করাবো, আর 2 দিন হচ্ছে গিয়া প্র্যাকটিক্যাল নলেজ গুলা। হ্যাঁ, মাসে একদিন, হ্যাঁ, আর একদিন ফিল্ডে। নাহলে তো শিখবেন না, ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন পুশ করা শিখবেন, পারেন? ওই যে আপনারে দিয়ে করাবো, অবশ্যই। তাহলে আপনারে নিয়ে যাইতে হবে, আমি তো মহিলা মানুষ, আমার তো গরু ধরা ঝামেলা। আপনি না, ওই যে উনি দেয় তো। না না, আমরা যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস করব, আপনি থাকবেন প্র্যাকটিক্যাল ক্লাসে, আপনি লিডিং দিবেন, ঠিক আছে? এই জন্য আপনার সুপ্রিম সুবিধাও পাবেন আমার পক্ষ থেকে, সুপ্রিম সুবিধা পাবেন আপনি পাবেন সুপার সুবিধা ঠিক আছে, শিখে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, ছেলেরা হ্যান্ডলিং করতে পারে ভালো, এই জন্য ছেলেদেরকে দিয়ে করাইলেই ভালো। আমরা ওই যে খামার ঠিক করে রাখছি আপনাদের জন্য 4-5টা, এটা না, একবার আমার ওখানে, আমার এলাকায়, আমার চেম্বারের কাছে। আমার ঈদের পরে তো, ওই যে কুরবানি ঈদের পরে আমার চেম্বার গোছাবো, তো পুরো একদম ল্যাব করে ফেলবো। হ্যাঁ, পুরা ওই যে ল্যাবরেটরি জিনিসপত্র দিয়া, তারপরে যে অর্গান থাকবে বিভিন্ন প্রকার, ওই যে ওইগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, কঙ্কাল থাকবে, এগুলা দিয়ে সাজায় ফেলবো। কারণ আপনারা এখানে বসে তো কিছু শিখবেন না। উত্তরখান, হ্যাঁ, আমার চেম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আমি ল্যাব করে ফেলবো, বুঝছেন, প্র্যাকটিক্যাল ল্যাব করে ফেলবো, তাহলে আপনাদের সুবিধা হবে, কাজ করতে সুবিধা, আপনাদের ক্লাস করাইতে সুবিধা হবে। ওই প্র্যাকটিক্যালটা ওইখানে নিয়ে করাবো, ওইখানে করে করাবো, পরে আধা ঘন্টার জন্য ফার্মে নিয়ে যাবো, গিয়ে আল্লাহ পুশ করেন ইচ্ছা মতো, ফ্রি দিয়ে আসবেন চিকিৎসা, ওষুধ দিয়ে দিব, যান পুশ মারেন। খামারিদেরকে বলে দিব যে আজকে ফ্রি আপনাদেরকে ওষুধ দেওয়া হবে, ফ্রি ক্যাম্পেইন চলবে। হ্যাঁ, ফ্রি ক্যাম্পেইন। আবার আমার চেম্বারও যদি ফ্রি ক্যাম্পেইন মাইকিং করে দেয় না, দেখবেন যে সব গরু নিয়ে আসবে, আপনার খামারে যাওয়া লাগবে, আপনার আর খামারে যাওয়া লাগবে না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার আর খামারে যাওয়া লাগবে না। কেন, ওই যে আপনার কি বলে, আইভারমেকটিনও দিতে পারবেন, কৃমিনাশক, আবার নাইট্রোজেল দিতে পারেন বাছুরকে, কৃমিনাশক, তারপর ভিটামিন দিতে পারবেন, 83 দিতে পারবেন, যেগুলো ইনফার্টিলিটি, 83 দিতে পারবেন, আর যার যেটা লাগবে সেটা দিয়ে দিবেন। ওষুধ 4-5টা থাকবে, দিয়ে দিবেন, ফ্রি 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 ক্যাম্পেইন। রুগী আসবে, সমস্যা কি? আবার খামারে গিয়েও আমরা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আবার আমরা খামারে গিয়েও দিতে পারবো, সমস্যা কি? খামারে গিয়েও ম্যানেজমেন্ট শেখার দরকার আছে, তাই না? আবার আমাদের মাধ্যমে 2-1টা খামার উদ্বুদ্ধ হইলো। আচ্ছা, আমরা তো এটা শিখে ফেললাম অ্যালকালাইন সালফেট দিয়ে, তাই না? রিয়েজেন্ট। আরেকটা আছে হোয়াইট স্লাইড টেস্ট, আরেকটা টেস্টের নাম কি, হোয়াইট স্লাইড টেস্ট, ঠিক আছে?
আগেরটার নাম হচ্ছে সিএমটি টেস্ট। আগেরটার নাম কি? মুখ খুলে রাখছে তো উড়ে যাবে, ক্যাপ করে ফেলবো। ও দেখেন বাতাসে তো উড়ে যাবে। প্রথমটার নাম ছিল কি? সিএমটি টেস্ট, যেটা রিয়েজেন্ট, তাই না? সিএমটি টেস্ট, মেটাস্ট্যাটিক রোগ নির্ণয় করার টেস্ট গুলো জানা দরকার আছে। হ্যাঁ, এটা বলে কি ইনডাইরেক্ট মেথড। এটাকে সিএমটি, ক্যালিফোর্নিয়া, সিএমসি দেওয়া হলো ক্যালিফোর্নিয়া, মেটাস্ট্যাটিস, বাকিটা তো জানেন। টিতে টেস্ট, সিতে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া কোন জায়গার নাম আছে না? আমেরিকার, ওটা মনে রাখবেন। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া তার মানে ওই এলাকায় আবিষ্কৃত হয়েছিল, এই জন্য এটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া মেটাস্ট্যাটিস টেস্ট। ওকে, এটা কি রিয়েজেন্ট, রিয়েজেন্ট দিয়া, তাই না? এরপর আমরা পড়বো হোয়াইট স্লাইড টেস্ট, তার মানে কি ডব্লিউএসটি, সংক্ষেপে কি ডব্লিউএসটি। আগেরটা কি সিএমটি, আর তারপরেটা কি ডব্লিউএসটি, মানে হোয়াইট স্লাইড টেস্ট। তার মানে কি স্লাইডে নিবেন, স্লাইডে কি নিবেন? 5 ফোঁটা দুধ, এই যে স্লাইড, স্লাইডে নিলেন 5 ফোঁটা দুধ। কয় ফোঁটা হলো? 1 2 3 4 5, 5 ফোঁটা দুধ। তারপর আর 2 ফোঁটা নিবেন রিয়েজেন্ট, 2 ফোঁটা নিবেন না কেমিক্যাল। কেমিক্যালের নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো জানেনই। হ্যাঁ হ্যাঁ, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, কি ANaOH, তাই না? এনে কি সোডিয়াম, ওতে OH মানে হাইড্রোক্সাইড, হাইড্রোজেন অক্সাইড, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 ফোঁটা নিলে কি হবে? হোমোজেনাস টার্বিডিটি হবে। এটাকে কি বলে? হোমোজেনাস টার্বিডিটি, সমানভাবে কি প্লট করবে, সমানভাবে কি প্লট করবে, সমানভাবে কি প্লট করবে। মিশাই দিলে কি হবে? ওরা কি হোমোজেনাস টার্বিডিটি তৈরি করবে। হোমোজেনাস টার্বিডিটি, তার মানে কি হোমোজেন মানে সমানভাবে জমে যাবে, ঘোলা হবে, সমানভাবে কি ঘোলা হবে। টার্বিডিটি মানে কি? ঘোলা। টার্বিডিটি মানে ঘোলা, কি ঘোলা? ওই দুধটা ঘোলা হয়ে যাবে কয় সেকেন্ডের মধ্যে? 20 থেকে 30 সেকেন্ড। 20 থেকে খুব অল্প সময়, তাই না? 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে কি ওই দুধটা ঘোলা হয়ে যাবে, এটাকে বলে হোমোজেনাস টার্বিডিটি। এবং কি হবে? ডব্লিউবিসি থাকে না ব্লাডে, কি ডব্লিউবিসি থাকে না? শ্বেতকণিকা, তাই না? এই শ্বেতকণিকা কি হবে? ফাইব্রিন দ্বারা ক্লট হবে, ফাইব্রিন দ্বারা কি ক্লট হবে, ক্লট তৈরি করবে। তার মানে কি ক্লট বানাবে, জমাট, জমাট বাঁধবে, ঠিক না? প্রথমে কি হবে? ঘোলা হবে। প্রথমে কি হবে? হোমোজেনাস টার্বিডিটি মানে ঘোলা হয়ে যাবে, তারপর কি হবে? জমাট বেঁধে যাবে, ফাইব্রিন ক্লট। এটাকে কি বলে? ফাইব্রিন ক্লট। এটাকে কি বলে? ফাইব্রিন ক্লট। আমি 3বার 4বার কেন বলি? যাতে শব্দগুলা মুখস্থ হয়ে যায়। একই শব্দ, হ্যাঁ একই শব্দ 3বার করে বলি কেন? যাতে আপনাদের ক্লাসে মুখস্থ হয়ে যায়। তাহলে প্রথমে কি হবে? হোমোজেনাস টার্বিডিটি মানে কি দুধটা ঘোলা হয়ে যাবে। দ্বিতীয়ত ফাইব্রিন ক্লট হবে, ওই যে শ্বেতকণিকা ডব্লিউবিসি, শ্বেতকণিকা সাদা কণিকা, হ্যাঁ লাল কণিকা কোনটা? আরবিসি, রেড ব্লাড সেল, আর শ্বেতকণিকা কি? হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? ডব্লিউবিসি, এই যে সংক্ষেপ নামগুলো মনে রাখ, সংক্ষেপ নামটা কিন্তু মনে রাখতে সুবিধা, ঠিক আছে না? মনে রাখতে সুবিধা, এই জন্য WST মনে থাকবে। তাহলে ডব্লিউ তে কি? হোয়াইট, এস এ কি? স্লাইড, টি তে টেস্ট, আর সিএমটি, সি তে ক্যালিফোর্নিয়া, এম তে মেটাস্ট্যাটিস, টি তে টেস্ট। মনে রাখবেন, শেষ। এটা কি কেন? এটা কি সাব, এটা কি ধরনের মেটাস্ট্যাটিস হলো? তাহলে সাব ক্লিনিক্যাল, আপনি রোগ ধরতেই পারতেছেন না, তাই না? টেস্ট করার পরে ধরা পড়ছে, তাহলে এটা কি সাব ক্লিনিক্যাল টেস্ট, ক্লিনিক মেটাস্ট্যাটিস। তাহলে কোন ধরনের মেটাস্ট্যাটিস? সাব ক্লিনিক্যাল মেটাস্ট্যাটিস। আর উপরেরটা কি? ক্লিনিক্যাল মেটাস্ট্যাটিস। উপরেরটা সিএমটি টেস্ট কোনটা করলেন? ক্লিনিক্যাল মেটাস্ট্যাটিস। আর পরেরটা কি? সাব ক্লিনিক্যাল মেটাস্ট্যাটিস, যেটা রোগ বোঝা যায় না, দুধ বোঝা যায় না, তাই না? ওই দুধ পরীক্ষা করলে যখন এটা পেলেন, তখন এটা হলো গিয়া সাব ক্লিনিক্যাল মেটাস্ট্যাটিস। এভাবে সাব ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল টেস্ট করতে পারবেন।
ওকে, ক্লিয়ার? তাহলে সিএমটি দ্বারা আমরা কি পাইলাম? ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। আর ডব্লিউএসটি দ্বারা সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। কেমিক্যাল তো সহজ, সোডিয়াম হাইড্রোক্সাইড কিনে রাখবেন, যে কোনো সময় টেস্ট করতে পারবেন। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড কিনে রাখলে আপনি নিজে টেস্ট করেন, পয়সা নিবেন 500 করে। টেস্টের মূল্য আছে তো, টেস্টের মূল্য আছে। টেস্টের কিন্তু আপনারা কিন্তু এমনি ভিজিট দিবেন না, টেস্ট করে দিবেন, ভিজিট দিয়ে দিবে। বুঝতে পারছেন? টেস্ট করে দিবেন, ভিজিট হয়ে যাবে, তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন। ভাই দাও টেস্ট করে দিই, এমনই টেস্ট করে দেবো, অনেক দামি কেমিক্যাল, কয়া নিয়ে নেবেন 500 টাকা। এইটা আসলে দামি কেমিক্যালের জন্য মূল্য না, মূল্য হচ্ছে লাগে আপনি যে তাকে টেস্ট করে দিচ্ছেন, আপনার একটা অনার। ঠিক আছে? হ্যাঁ, রোগ ধরতে পারছেন, তাকে তার ল্যাবরেটরিতে যাওয়া লাগলো না, কষ্ট করে গাড়ি ভাড়া লাগলো না, তার কিন্তু অনেক সেভ। এটা মজা করার জন্য বললাম, ঠিক আছে? বাট হ্যাঁ, হ্যাঁ নেওয়াই লাগবে, কারণ কি ওই লোকের তো গাড়ি ভাড়া করে যেতে হতো, আবার দুধ সংগ্রহ করতে হতো, আবার তাকে 3 দিন সময় দিত, বা 2 দিন, 1 দিন সময় দিত, 24 ঘন্টা পরে আমি তোমার রেজাল্ট দিতেছি, কি বলেন? তার কিন্তু কোনো বিড়ম্বনা নাই। হ্যাঁ, আপনি ঘরে গিয়ে টেস্ট করে দিয়ে আসতেছেন, বাড়িতে গিয়ে টেস্ট করে দিয়ে আসতেছেন, তা আপনার একটা অনার আছে না, মূল্য আছে না? ও তো তাতে সেরকম মূল্য দিতে গেলে তো 1000 টাকা দেওয়া উচিত। ঠিক আছে না? কারণ তার তো অনেক টাকা সেভ, সময় সেভ। মূল্যবান মূল্য, মানুষের জীবনের মূল্য কি? সময়। সময় মূল্য কিন্তু সময়, সময় কিন্তু টাকাতে কেনা যায় না। আরেকটা আর কি, হর্স অ্যান্ড মিলার টেস্ট। এটা কি টেস্ট? হর্স অ্যান্ড মিলার টেস্ট। তাহলে এই ক্ষেত্রে কি ব্রোমোক্রিসল। ব্রোমোক্রিসল হচ্ছে সলিউশন। সলিউশনের নাম কি? ব্রোমোক্রিসল। এটা কি 1/2 মিলি। কতটুকু নেবেন? 1/2 মিলি। 1/2 মিলির সাথে 1 মিলি দুধ নেবেন। না না, 9 প্রায় 10 মিলি দুধ নেবেন। কয় মিলি? 10 মিলি, বা তার চেয়ে একটু কম হলেও সমস্যা নাই। মানে 1/2 মিলি কম হলেও সমস্যা নাই, 1/2 মিলি কম হলেও সমস্যা নাই। তাহলে 10 মিলি দুধ, 1/2 মিলি হচ্ছে কার মোবাইল? আল্লাহ জানে, ছেলে মোবাইল রাখছে নাকি, মনে হয় ছেলে মোবাইল রাখছে। আচ্ছা থাক, পরে 1/2 মিলি কি করব? ব্রোমোক্রিজল দিব না। কয়টা বাজে, কয়টা? আমাদের তো বেশিক্ষণ নাই, এই যে টেস্ট গুলো শিখায় শেষ করে দিব। হ্যাঁ, তাহলে 4টা বাজে গেছে, সময় তো নাই। হ্যাঁ, তাহলে ব্রোমোক্রিজল দিয়ে তাহলে কি হবে? 24 ঘন্টা রাখতে হবে। কত ডিগ্রি সেলসিয়াসে? 39। যদি রং পরিবর্তন না হয় তাহলে কি হয়? স্ট্রেপ্টোকক্কাস ডিজ এগালেক্সিয়া। আর যদি হলুদ রং ধারণ করে তাহলে স্ট্রেপ্টোকক্কাস এগালেক্সিয়া। যদি রং পরিবর্তন করে তাহলে স্ট্রেপ্টোকক্কাস এগালেক্সিয়া দ্বারা আক্রান্ত। আর যদি রং পরিবর্তন না করে তাহলে স্ট্রেপ্টোকক্কাস ডিজ এগালেক্সিয়া দ্বারা আক্রান্ত হয়, মানে নন প্যাথোজেনিক। একটা হলো প্যাথোজেনিক আর এটা নন প্যাথোজেনিক। রোগ ডায়াগনোসিস করাও কিন্তু একটা সিস্টেম আছে। একটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় রোগ জীবাণু শরীরে থাকে কিন্তু রোগ দেখা দেয় না, রোগ তৈরি করে না, লক্ষণ রোগ তৈরি করে না। হ্যাঁ, লক্ষণ প্রকাশ করে না, এগুলো নন প্যাথোজেনিক। এটা আমরা কখন বুঝছি বলুন তো? যেমন ওই যে বার্ড ফ্লু, করোনা আসলো, তখন আপনার শরীরে করোনা জীবাণু আছে কিন্তু আপনার কোনো রোগ প্রকাশ পায় না। এটা হলো নন প্যাথোজেনিক কি করোনা, নন প্যাথোজেনিক ডিজিজ। এটাকে বলে আমরা কি? নন প্যাথোজেনিক ডিজিজ। আর এটা হলো কি? প্যাথোজেনিক, মানে রোগ জীবাণু দ্বারা রোগ প্রকাশ পাইছে। এটা হলো প্যাথোজেনিক। রোগ রোগ প্রকাশ পাওয়ার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাইছে। আর শরীরে রোগ জীবাণু আছে কিন্তু রোগের লক্ষণ নাই, এটা হলো নন প্যাথোজেনিক। টেস্ট করলে পাওয়া যাচ্ছে কিন্তু কোনো রোগ প্রকাশ পায় না। টেস্ট করলে জীবাণু পাচ্ছেন কিন্তু রোগ প্রকাশ পায় না, এটা হলো নন প্যাথোজেনিক। তার মানে আপনার ওই জীবাণুটা আপনার শরীরে সুপ্ত অবস্থায় আছে। আর আরেকজন আপনার কাছ থেকে রোগ, মানে আপনার কাছ থেকে রোগ জীবাণুটা পাইছে, ওর পাশে গিয়ে প্রকাশ পাইছে, সেটা হলো প্যাথোজেনিক।
হ্যাঁ 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 নির্ভর করে, যেমন ওই যে লাগে দেশি মুরগির শরীরে কিন্তু অনেক রোগ জীবাণু ক্যারি করে, বাট তার শরীরে কিন্তু কোনো রোগ প্রকাশ পায় না। কিন্তু তারে কিন্তু ব্রয়লার মুরগিতে ছেড়ে দেন, লেয়ার ফার্মে ছেড়ে দেন, দেখবেন যে সব মুড়ে সাপ। হ্যাঁ সব মুড়ে সাপ। হ্যাঁ সব মুড়ে সাপ না, কি বার্ড ফ্লু দেশি মুরগির শরীরে কিন্তু বার্ড ফ্লু থাকে, জীবাণু, কিন্তু তার কোনো কোনো রোগ হয় না। সে কি করে, রোগ দেয়, ট্রান্সফার করে, ভেক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। যে ভেক্টর হিসেবে কাজ করে সে কি নন প্যাথোজেনিক, আর যে যার শরীরে রোগ প্রকাশ পায় সে হলো প্যাথোজেনিক, হলো হোস্ট আর হলো গেস্ট। হ্যাঁ নন প্যাথোজেনিক হলো গেস্ট, মেহমান, আর প্যাথোজেনিক হচ্ছে লাগে গেস্ট, হোস্ট। হ্যাঁ হ্যাঁ দাওয়াত খেয়ে আসা রোগ দিয়ে গেল, গেস্ট। নন প্যাথোজেনিক হচ্ছে গেস্টের মতো কাজ করে, মানে আপনার বাড়িতে এসে দাঁত খাওয়াই গিয়ে আপনার রোগ ছড়াই দিয়ে গেল। সে হলো গেস্ট, সে নন প্যাথোজেনিক, সে হলো গেস্টের মতো আচরণ করে। আর প্যাথোজেনিক হলো সে এত আদর করে খাওয়াইলো, এখন তার এই রোগ দেওয়া গেল, সে হলো হোস্ট, সে রোগী হয়ে গেল, হোস্ট পেশেন্ট, হোস্ট নিজেই পেশেন্ট, ঠিক আছে। তারপর আরেকটা আছে সার্ভ ফিল্ড ম্যাস্টাইটিস টেস্ট। এটা কি কাপ পদ্ধতি, এটা হলো 4টা কাপ নিবেন, 2 মিলি করে দুধ নিবেন, 2 মিলি করে রিয়াজেন্ট নিবেন, সার্ফ এক্সেল ইউনিভেলার, রিয়াজেন্ট হলো সার্ফ এক্সেল। রিয়াজেন্ট কি সার্ফ এক্সেল, এরাও সাথে নিয়ে ঘুরতে পারবেন, মানুষ মনে করবে না জানি কি কেমিক্যাল নিয়ে আসছে। ওইটা হলো সার্ফ এক্সেল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা 2 মিলি নিবেন, ঠিক আছে। সার্ফ এক্সেল 2 মিলি, আর দুধ হলো 2 মিলি। সার্ফ এক্সেল মিলানোর নিয়ম আছে, 3% দ্রবণ, তারপরে 10 মিলি যদি পানি হয়, 3 মিলি হচ্ছে সার্ফ এক্সেল, 3 গ্রাম, বুঝছেন। দিয়া এটা মিলায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 10 মিলি যদি পানি হয়, তাহলে 3 গ্রাম হচ্ছে কি সার্ফ এক্সেল। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে কি নিবেন 2 মিলি, ওইখান থেকে নিবেন 2 মিলি এই রিয়াজেন্ট, এটা আপনার রিয়াজেন্ট হয়ে গেল, নিজের তৈরি রিয়াজেন্ট নিয়ে 2 মিলি দুধ নিবেন, মিশায় 4টা কাপে নিবেন। কয়টা কাপ? 4টা কাপে। 2 সেকেন্ড অপেক্ষা করবেন, যদি জেল তৈরি হয় তাহলে বুঝতে হবে গাভীটি সুপ্ত বা সাবক্লিনিক্যাল ওয়ার্মবোরা রোগে আক্রান্ত। এটা কি সাবক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা কি ধরনের সাবক্লিনিক্যাল ডায়াগনোসিস। কারণ আপনি তো রোগ যেমন বুঝতেছেন না, যদি জেলের মতো করে, জেল চিনেন না, জেল চিনেন কি, অরেঞ্জ জেল, ম্যাঙ্গো জেল, জেলের মতো রাখে জেল, এই জেল তৈরি করে, তাহলে ওই জেলের আক্রান্ত, জেলের মতো হয়ে গেলে দ্রবণটা যে রিয়েজেন্ট সাবান দ্বারা, তাহলে কি হবে বুঝতে পারবে না এই গরুটি সাবক্লিনিক্যাল ডিজিজে আক্রান্ত। তাই সাবক্লিনিক্যাল আক্রান্ত হওয়ার 2টা ইজি টেস্ট আমরা পাইলাম, সেটা হচ্ছে কি হোয়াইট স্লাইড টেস্ট, WST টেস্ট, আর এটা হচ্ছে কি সার্ফ ফিল্ড ম্যাস্টাটিসের, ওই সার্ফ এক্সেল দিয়ে সার্ফ নাম, সার্ফ এক্সেল দিয়ে কি সার্ফ নাম, সার্ফ ফিল্ড, যেহেতু ফিল্ডে করবেন, ফিল্ড ম্যাস্টাইটিস টেস্ট, যেহেতু ফিল্ডে টেস্ট করবেন, তাই না। সার্ফ এক্সেল দিয়ে করবেন, এটার নাম কি সার্ফ, তারপর যেহেতু ফিল্ডে করবেন, এটার নাম কি ফিল্ড ম্যাস্টাইটিস টেস্ট। তো নামের সাথে কাজের মিল আছে, মনে থাকবে। আর হোয়াইট স্লাইড টেস্ট কোন 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 কেমিক্যাল দিয়ে করবেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। আর সার্ফ ফিল্ড ম্যাস্টাইটিস করবেন কি দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে। এই 2টা জানলেই যথেষ্ট মেসেজেস টেস্ট করার জন্য, আপনার লেবে যাওয়া লাগবে না। হ্যাঁ যদি আপনি জীবাণু ডায়াগনোসিস করতে চান তাহলে আপনার লেবে যাওয়া লাগবে, ওটা হলো কি ক্লিনিক্যাল ওটাকে কি বলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যদি আপনি জীবাণু, কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, মানে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে আক্রান্ত হয়েছে, নাকি ক্যাম্পাইলে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে, নাকি হচ্ছে সিডোমোনাস না পাস্তুরিলা দিয়ে আক্রান্ত হয়েছে, জীবাণু আক্রান্ত টেস্ট করতে চান, তাহলে আপনাকে কি ক্লিনিক্যালি ল্যাব টেস্ট করতে হবে, ওটাকে বলে ক্লিনিক্যাল টেস্ট। ওটাকে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস এবং ক্লিনিক্যাল
ল্যাব টেস্ট, ঠিক আছে। আর আপনি যদি ফিল্ড টেস্ট করবেন তাহলে আপনার ক্লিনিক্যাল দরকার নাই, তাহলে আপনি তো সাব ক্লিনিক্যাল পেয়ে গেলে তো আপনি বুঝেই যাচ্ছেন যে এটা ক্লিনিক্যাল হইতে সময় লাগবে না বেশি দিন। তো ক্লিনিক্যালে তো আপনার সহজ হলো কি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো বাজারে পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করবেন, হোয়াইট স্লাইড টেস্ট করবেন। কি টেস্ট? 2 ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর 5 ফোঁটা কি দুধ, 5 ফোঁটা দুধ, 2 ফোঁটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছেন? মিলানে কি হবে, হোমোজেনাস টার্বিডিটি মানে ঘোলা হয়ে যাবে, তারপর কি হবে, ক্লট হয়ে যাবে, ক্লট হয়ে যাবে, ক্লট হয়ে যাবে, জমে যাবে। হ্যাঁ, ডিম যেরকম জমে যায় না এরকম জমে যাবে। আর এটাকে সার্ফ এক্সেল দিয়ে করবেন, 2 মিলি সার্ফ এক্সেল, 2 মিলি, 2 মিলি সার্ফ এক্সেল, 2 মিলি দুধ, দিয়ে টেস্ট করবেন, পেয়ে যাবেন। আর 10 মিলি যেটা বলছেন ওটা হলো কি আপনার ব্যাকটেরিয়া টেস্ট, ওটা হলো ব্রোমোক্রিজল সলিউশন দ্বারা, ওটা হলো ব্যাকটেরিয়া টেস্ট। ব্যাকটেরিয়া টেস্ট আমরা গেলাম না, ব্যাকটেরিয়া টেস্ট আমরা দরকার নাই, গেলাম না। করতে পারবেন, কেমিক্যাল থাকলে করতে পারবেন। পরে মাইক্রোস্কোপ টেস্ট করবেন, কালচার করবেন। আগার আগার তো বাজারে পাওয়াই যায়, আগার আগার কিনে নিয়ে পানিতে জাল করবেন, জাল করলে ওইটা ইয়াতে নেবেন, একটা বাটিতে নেবেন, জমে যাবে। পরে ওই যে ব্যাকটেরিয়াটা আপনি আবিষ্কার করলেন বা দুধের থেকে বের করলেন, ওই দুধটা দিয়ে দিলেন ওইখানে, কয়েকদিন পরে গিয়ে দেখবেন যে 1 মাস পরে হলে দেখবেন যে ওখানে ব্যাকটেরিয়া গ্রোথ করছে, 3 দিন পরের থেকে, 24 ঘন্টা পরের থেকে গ্রোথ করে, ঠিক আছে। পরে দেখবেন গিয়ে দিয়ে গ্রোথ করছে। এইটা ল্যাবে যাওয়া লাগে না, পৃথিবীর যে কেউ করতে পারবে। এই ক্লিনিক্যাল টেস্টও আপনি ঘরে বসে করতে পারবেন, সাব ক্লিনিক্যাল টেস্টও ঘরে বসে করতে পারবেন। বুঝতে পারছেন? কালচার টেস্ট বাজারে যে কেক পুডিং বানায় না, আগার আগার পাওয়া যায়, দেখেন। হ্যাঁ, জিলাটিন পাওয়া যায়, ওগুলা দিয়ে আপনি ল্যাব টেস্ট করা যায়। পরে পানিতে জাল দিবেন, জাল দিয়া পরে বাটিতে রাখবেন, ফ্রিজে রাখবেন, জমে যাবে। বুঝতে পারছেন? ওই ব্রথ হয়ে যায় লিকুইড। একটা সলিড ব্রথ, এই ব্রথ 2 রকম, একটা হলো সলিড ব্রথ আর একটা হলো লিকুইড ব্রথ। লিকুইডটা জমবে না, আর সলিডটাকে ফ্রিজে রাখলে জমে যাবে। আর ডিরেক্ট মেথড তো ওই মাইক্রোস্কোপে দেখে করবেন, তাই না? ডিরেক্ট দরকার নাই আপনাদের। ট্রিটমেন্ট তো জানেনই। ট্রিটমেন্ট কি, বিভিন্ন একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক দিবেন, পেনিসিলিন ড্রাগ হতে পারে, স্টেপটোপান, প্রোনাপান, তারপর হচ্ছে বিভিন্ন পরে সেফট্রিক্সিন ড্রাগ, তাই না, ট্রাইজন ভের, ট্রাইজেক্ট, এই ধরনের কি, ট্রাইসেফ, তাই না, তারপর হচ্ছে গিয়ে আরো আছে ইরাসেফ, তাই না, টপসেফ, তাই না, এগুলো বিভিন্ন ধরনের দিতে পারে। তারপরে কি দিবেন, অ্যান্টিহিস্টামিনিক, অ্যান্টিহিস্টামিনের মধ্যে কি আছে, নিরাভেট, অ্যাস্টাভেট, তাই না, মেলভেট, নাকি বিভিন্ন ধরনের আছে। তারপর আছে কি পেন কিলার, ব্যথানাশক, ব্যথানাশক কি টাফনিল, কিটোঅ্যাভেট, তাই না, রেনাফ্লাম, কিটোফ্লাম, তারপর কিটোভেট আছে না, কেমোফ্লাম, এগুলো দিয়ে দিতে পারেন। তারপর কি এবারে যে শেক দেওয়ার জন্য তো বললাম কত কিছু, বরিক কি শেক দেওয়ার জন্য কি কি, নেপথলিন, বরিক পাউডার, ম্যাগনেসিয়াম সালফেট। বরিক পাউডার নাম কি, ম্যাগনেসিয়াম সালফেট। বরিক পাউডার নাম কি, ম্যাক্স সালফেট। এটাকে কি বলে, ম্যাক্স সালফেট, ম্যাক্স সালফেট। বরিক পাউডার তো পাওয়াই যায়। বরিক পাউডার দিয়ে কি খেলেন, ক্যারাম, ক্যারাম খেলেন না বরিক পাউডার দিয়ে, ওই বরিক পাউডারই। ওটা কিন্তু ভালো কিন্তু ওষুধ হিসাবে কাজ করে। হ্যাঁ, ব্যথা কমায়, ফোলা কমায়, আবার জীবাণুনাশক হিসেবেও কাজ করে। ওই বরিক পাউডার পানিতে দিয়ে পাও ডুবাই রাখেন, ভালো হয়ে যাবে। গরুর পাও ডুবাই রাখবেন, ঠিক আছে। নেমলের পাউডার দেয়, হ্যাঁ। উলানও দেওয়া যাবে, উলান শেকও দেওয়া যাবে, উলান দিয়ে চুবাইও রাখতে পারবেন। বড় একটা ড্রামের মধ্যে নিচে তলে দিয়ে রাখলেন, বড় একটা ড্রামের মধ্যে, মানে উলান লেভেলে, এবার উলান লেভেলে যদি বালতি দেন, বালতি দেওয়ার পরে ওটা তলে দিয়ে দেখেন, উলানটা ওটার ভিতরে ডুবে থাকবে, শেক হয়ে যাবে। কি কন, শেক হবে না? গরম শেক, বুদ্ধি থাকলে কত কিছু হয়। হ্যাঁ, অথবা উলানটাকে এইভাবে একটু উপরে উঠাই দিলেন, হ্যাঁ, বাঁশ দিয়া, পরে বালতি দিয়ে দিলেন, আবার নামাই দিলেন, হয়ে গেল। 2 পাশে সাপোর্ট হিসাবে বাঁশ দিয়ে রাখলেন, সমস্যা তো নাই, পিছলাই যাতে না যায় ট্রিবির জ্যাটকে। বুদ্ধি থাকলে কতভাবে ট্রিটমেন্ট করা যায়। আবার সোডিয়াম ক্লোরাইড মানে কি, খাদ্য লবণ, খাবার লবণের নাম কি,
সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড, খাবার লবণের নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এই লবণ দিয়েও করা যায়, লবণ দিয়েও সেক দেওয়া যায়, প্রাচীন চিকিৎসা। কোনো কিছু ছিল না, লবণ দিয়ে সেক। আপনার শরীরে ব্যথা করে দেখেন যে লবণ দিয়ে সেক দেন, ব্যথা কমে যাবে। শুধু তাই না, সরিষার তেলের মধ্যে লবণ মাখায়, যে যে শরীরে যেখানে ব্যথা, ব্যথার যন্ত্রণায় মরে যাচ্ছেন, ওষুধও কাজ হচ্ছে না, লবণ ঢালা দেন, সরিষার তেল দিয়ে ব্যথা ভালো হয়ে যাবে। এটাকে বলে টোটকা চিকিৎসা, এবং ভালো কাজ করে। হ্যাঁ, ভালো কাজ করে। মাঝে মাঝে আমারও ব্যথা করে, ওষুধ না খেয়ে এই সরিষার তেল লবণ দিয়ে মাকে বলি, মা ডলে দাও, ভালো হয়ে যাবে তোমার দোয়ায়। মায়ের হাতে ছোঁয়া পেলে, আসলে তো ওষুধ কাজ করতেছে ওই লবণেই। মাও খুশি, আবার এদিকে আমার কাজ হইলো, আবার দোয়া হইলো। ঠিক আছে। কুসুম গরম পানির পাশে এই ওষুধগুলো কি কুসুম গরম পানিতে মিশাবেন, তাই না? আবার চাইলে কি ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে, ওই যে বলেছিলাম না, ন্যাকড়া বা গামছা ভিজিয়ে ভিজিয়ে ওখানে সেক দিতে পারেন, ঝামেলা হইলে। সবচেয়ে ভালো ওই যে ওইটা বালতির মধ্যে ডুবিয়ে, উলানটা ডুবাই রাখতে পারেন, যদি যতটুকু সহ্য করতে পারে পানি, ততটুকু পানির মধ্যে ওষুধ দিলে দিয়ে দিলেন, সোডিয়াম ক্লোরাইড অথবা বোরিক পাউডার অথবা কি ম্যাক্স সালফেট, তাই না? তো তাহলে 15-20 মিনিট সেক দিবেন, তাই না? 15-20 মিনিট সেক দিলে দেখবেন যে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উলানটা কি নরম হয়ে আসবে, তাই না? এবং অল্প অল্প করে কি দুধ আসা শুরু করবে, ভিতরটা কি ওপেনিং হয়ে যাবে। এইভাবে 3 থেকে 4 দিন কি চিকিৎসা দিলে কি উলানটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এছাড়া কি অ্যান্টিমাস্টাইটিস টিউব, ওই যেগুলো বলে ফেললাম, তাই না? চিকিৎসা তো অনেক আগেই কিছু না কিছু বলে ফেলছি। এন্ট্রি মেমারি, জেন্টামাস্ট টিউব, এন্ট্রি মেমারি মাস্টিক গেট, তাই না? তারপরে এন্ট্রি মেমারি মাস্টিনিল টিউব, মাস্টিকোর্ড, এগুলো দিতে পারি আমরা। অবশ্য এই অ্যান্টি মেমারি মাস্টিকোর্ডের নামগুলো লিখে দিতে পারি, তাই না? দিয়ে আমরা পড়া শেষ করে দিতে পারি নাকি? জেন্টামাইসিন কিন্তু খুব ভালো কাজ করে। এই শুনেন, অ্যান্টিবায়োটিক কিন্তু জেন্টামাইসিন উলান প্রদাহের রোগে কিন্তু খুব ভালো কাজ করে। হ্যাঁ, খুবই ভালো কাজ করে, এক্সেলেন্ট কাজ করে। সাথে যদি ডেক্সামিথাসন হয় আরো ভালো কাজ করে। জেন্টামাইসিন প্লাস হচ্ছে ডেক্সামিথাসন, বুঝছেন? খুবই ভালো কাজ করে। তারপর আবার হলো ক্যামাইসিন দেয়, কেমোনিট দেয়, তারপর হচ্ছে কম্বিসিলিন এলে দেয়, তাই না? এগুলো দিয়েও ট্রিটমেন্ট করা যায়। আচ্ছা, গ্যাংগ্রেনের ক্ষেত্রে কি হয়? পচ শব্দ করে, হ্যাঁ? 4:13 বাজে? ইফতার কয়টায়? 6টায় না? ও দেরি আছে, বহুত দেরি আছে। আর 5 মিনিট, অনলি 5 মিনিটস। না, এখনো 1.5 ঘন্টা আছে। আর 5 মিনিট পড়াবো, আর 5 মিনিট পড়াবো। তাহলে কি হবে, যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে ওই জায়গাটা কি হবে, নীল ধারণ করবে, তাই না? তাহলে আমরা যদি বরফ শেক দেই বা ইয়া করি, তাহলে কিন্তু ওই জায়গা থেকে রসগুলা বের করে দেয়, তাহলে কিন্তু জিনিসগুলা কিন্তু ভালো হয়ে যাবে। এবং এখানে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক সলিউশন বা মলম দিতে পারি, তাই না? অ্যান্টিবায়োটিক মলম কি আছে? সমিট ভেট আছে না? এটা নারকেল তেল দিয়ে দিলে ভালো হয়ে যায়, তাই না? আর আমরা কিভাবে বুঝবো যে এখানে গ্যাংগ্রিন হয়েছে? পার্কেশন বা পালপেশন করলে ওই জায়গাটা কি, ওখানে যেহেতু গ্যাস ফর্ম হবে, গ্যাংগ্রিন হলে কি গ্যাস ফর্ম হয়, ওখানে কি পচপচ শব্দ করবে, গ্যাস বের হওয়ার একটা শব্দ হবে, তাই না? পচপচ শব্দ করবে, ঠিক আছে? এবং ক্ষত স্থান কি আলগা হয়ে যাবে, খসে খসে পড়বে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় গ্যাংগ্রিন চেনার উপায় কি? পালপেশন অথবা পার্কেশন। পালপেশন অথবা পার্কেশন। পার্কেশন কোনটা বলে? মানে আপনার এখানে ফ্লুইড জমছে, এবার দিলেন সরে গেল, দিস ইজ দ্য পালপেশন, মানে বুঝলেন, অনুভব করলেন, পালপেশন। আর পার্কেশন কোনটা? এখানে গর্ত হয়ে গেছে গা, বা এরকম ফুল এরকম হয়ে গেছে গা, তাহলে জোরে ঠাসা দেন, চাপ দেন, প্রেশার ক্রিয়েট করে এরকম ঘুষির মতো, বা এভাবে আঙ্গুল ঢুকিয়ে, অথবা আঙ্গুল এইভাবে ঢুকিয়ে দিলেন, আঙ্গুল যদি ঢুকে যায় তাহলে এটাকে পার্কেশন, মানে একটা ভেদ করে চলে যাবে, এটা ভেদ করে চলে যাবে। যেমন পেট ফুলে গেছে, আপনি এটা কি করবেন? পালপেশন করবেন না পার্কেশন? পেট ফুলে গেছে, পার্কেশন, মানে প্রেশার দিয়া, হ্যাঁ, মুষ্টি দিয়ে প্রেশার দিয়ে এইভাবে চাপ দিলেন, তাহলে এটা কি হলো? পার্কেশন। হ্যাঁ, পার্কেশন। আর পালপেশন হচ্ছে যেটা আপনার এখানে ফুলে গেছে বা টিউমার হয়েছে, আপনি এখানে টাচ করলেন, বুঝলেন এটা শক্ত না নরম? শক্ত হলে কি টিউমার, আর নরম হলে কি সিস্ট, বুঝতে পারছেন? এটা হলো পালপেশন, বুঝতে পারছেন? আর যেটা চাপ প্রয়োগ করে, এটা কি পার্কেশন।
পারকেশন, পারকেশন, পারকেশন পারকেশন, যেটা চাপ দিয়ে চাপ দিয়ে, হ্যাঁ প্রয়োগ করে, হ্যাঁ চাপ প্রয়োগ করে এক্সামিন করলেন, এটা হলো পারকেশন। আর এটা টাচ করে স্পর্শ করে বুঝলেন এটা টিউমার না সিস্ট না কি নরম না ঠান্ডা না গরম, এটা হলো পালপেশন। ঠিক আছে, ক্লিয়ার? আরে ক্লিয়ার? ওই যে ইয়াগুলো বললাম নামগুলো লিখে দিই তাই না, ইন্ট্রামেমোরি ইনফেকশনের নামগুলো লিখে দিই তাই না। প্রথমে কি ইন্ট্রা, হ্যাঁ হ্যাঁ এই যে ইয়া দেখেন ভিডিও রেকর্ড টাচ দেখে জেন্টা মাস্ট লেখেন, জেন্টা মাস্ট টিউব নাকি, এটা কি থাকে কিরকম থাকে 10 গ্রাম, কতটুকু থাকে 10 গ্রাম। ঠিক আছে, আর কি আছে ইন্ট্রা মেমারি, এটা কমন তাই না। মাস্টি গেট, কি মাস্টি গেট, এটা কোন কোম্পানি, এটা হলো এসিআই, উপরে এটা হলো এসিআই কোম্পানি। মাস্টি গেট 4 টিউব, 4 টিউব, ওকে। টিউব কথাগুলো কমন, এগুলো না লেখার দরকার না। ইন্ট্রা মেমারি জেন্টা মাস্ট টিউব, ইন্ট্রা মেমারি মাস্টি গেট 4 টিউব, কত 10 mg তাই না, 10 গ্রাম। এটা হলো ইন্টারভেটের, কি ইন্টারভেটের। ইন্ট্রা মেমারি আরেকটা কি আছে, ইন্ট্রা মেমারি মাস্টিনিল, মাস্টিনিল টিউব, মাস্টিনিল টিউব, টিউব কথাটা আর লিখলাম না তাই না। আরেকটা কি আছে মাস্টিকোড, আরেকটা কি আছে মাস্টিকোড, ওখানে দেখা যাবে না এখানে লিখে দিই মাস্টিকোড। তাহলে এটা হলো মাস্টিকোড সুপার, মাস্টিকোড সুপার কি হলো 10 গ্রাম, কত 10 গ্রাম, পুরাটাই কিন্তু ঢুকিয়ে দিতে হবে, হ্যাঁ নিপলের ভিতর দিয়ে তাই না, টিটের ভিতর দিয়ে, টিট নিপল সবার ক্ষেত্রে বলে তাই না, আর এনিমেলের ক্ষেত্রে বলে সাধারণত টিট, বানটাকে। তাহলে আমরা কি কি শিখলাম, ইন্ট্রামেমারি জেন্টামাস টিউব এসিআই কোম্পানি, তারপর ইন্ট্রামেমারি মাস্টি গেট টিউব ইন্টারভেট, তারপর ইন্ট্রামেমারি মাস্টি নীল টিউব টেকনো, হ্যাঁ তারপর তারপর কি মাস্টিকোড সুপার, ঠিক আছে মাস্টিকোড সুপার, শেষ। অনেক পড়াইলাম এবং ইম্পর্টেন্ট পড়াইলাম, দিয়ে দিব তো আমরা গ্রুপে দিয়ে দিব।